আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মার্কেটে কিন্তু গত ১ সপ্তাহ ২ সপ্তাহ যাবৎ বেশ ভালো আছে। তো স্বাভাবিকভাবেই এত লম্বা একটা খারাপ সময়ের পর ভালো একটা মার্কেট দেখতে সবারই ভালো লাগে। সো ধরে নিচ্ছি আপনারা ভালো আছেন। তবে আছে এখানে একটা। তবেটা হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটু ক্রিটিসাইজ করব। হ্যাঁ, আপনারা মাইন্ড করতে পারেন, গালি দিতে পারেন, অনেক কিছু বলতে পারেন। কোনো সমস্যা নেই। আমার কমেন্ট বক্স ওপেন থাকবে। আপনি আমার ভিডিওর অংশ কাট করে নিয়ে আমাকে রোস্ট করতে পারেন। নো ইস্যুস। বাট আমি যেটা রিয়েলিটি দেখতে পাচ্ছি, আমি যে সিচুয়েশনটা ফিল করতেছি, ডে টু ডে বেসিসে যে প্রবলেমটা আমি আপনাদের মধ্যে দেখতে পারতেছি, সেই প্রবলেমটাই আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এটা আপনারা এখন ক্রিটিসাইজ ভাবেন, সমস্যা ভাবেন, আর মনে করেন যে আপনার ভালোর জন্য বলতেছি, কীভাবে নেবেন সেই দায়িত্ব আপনার উপর। বাট আমি মনে করতেছি একজন প্রফেশনাল হিসেবে আমার উচিত আপনার এই ভুলটা ক্রিটিসাইজ মনে হইলেও আপনাকে একটু মনে করিয়ে দেওয়া এবং আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে আপনারা আসলে কি ভুল করতেছেন এই মোমেন্টটাতে। প্রথমে আমি আপনাদেরকে একটু সামারাইজ করে দেই। সামারিটা হচ্ছে, আপনি যদি এই ক্যান্ডেলটা দেখেন, ইন্ডেক্সের ক্যান্ডেল দেখাচ্ছি, ইন্ডেক্স নিয়ে তো আমি রিসেন্টলি আপডেট দিচ্ছি না ২-৩ দিন যাবৎ। তো এই ক্যান্ডেলটা পর্যন্ত আমি ইন্ডেক্স নিয়ে সতর্ক থাকতে বলেছি। বিভিন্ন ভিডিওতে দেখতে পাবেন, পোস্টে দেখতে পাবেন, যেভাবে আপনি দেখেন না কেন। এরপরে ঠিক এই ক্যান্ডেলটা যেদিন জেনারেট হলো ৭ই জুলাই, আপনি যদি আমার সোশ্যাল মিডিয়ায় পেজে যান, গ্রুপে যান, যে কোনো জায়গায় যান, ৬ জুলাই আপনাদেরকে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, ট্রেডিং সাইকোলজি কিভাবে ডেভেলপ করে আমরা আমাদের প্রফিটেবিলিটি বড় করতে পারি। কথাটা বোঝার চেষ্টা করবেন। কিভাবে প্রফিটেবল ট্রেড করতে পারি এটা নিয়ে আমি আপনার সাথে কথা বলতেছি না। আমি আপনার সঙ্গে কথা বলেছি কিভাবে আপনি আপনার প্রফিটেবিলিটিকে বড় করতে পারেন, অর্থাৎ ট্রেডের প্রফিট সাইজটা বড় করতে পারেন। এবং এই দিনটার পর থেকে আপনি যদি ৭ তারিখের মার্কেট দেখেন, মার্কেট রানিং টাইমে 11:30টার সময়, অর্থাৎ আর্লি মর্নিং, আমি আপনাদেরকে একটা পোস্ট দেওয়ার মাধ্যমে বলেছিলাম বা ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি মনে প্রাণে দোয়া করতেছি এই চারটা যাতে ভুল প্রমাণিত হয়। এখন এই ধরনের উল্টা বা ব্যঙ্গাত্মক কথা আমি কেন বলতেছি, এটার কারণ হচ্ছে, ক্লিয়ার করে বলতেছি আজকের ভিডিওতে, এই চার্টটা যদি কোনোভাবে সঠিক হতো, আমি এটা মনে করতেছি বা অন্য কেউ এটা মনে করতেছে চার্ট সঠিক নাকি চার্ট ভুল, সেই যুক্তিতে যাচ্ছি না, সেই যুক্তিতে আপনিও যান না। পয়েন্টটা হচ্ছে, এই যে রেজিস্ট্যান্সটা ছিল, এই রেজিস্ট্যান্স লেভেলে এসে এই এবিসি প্যাটার্নটা যদি সঠিক প্রমাণিত হইতো, তাহলে মার্কেট এইখান থেকে নিচের দিকে আসতে বাধ্য ছিল। কতদূর পর্যন্ত যাবে সেই আলোচনা এখন অপ্রাসঙ্গিক, সো এই কারণে ওই আলোচনায় যাচ্ছি না। বাট যতক্ষণ পর্যন্ত এই লেভেলে এসে মার্কেট থেমেছিল, ততক্ষণ পর্যন্ত আমিও মনে প্রাণে চাচ্ছিলাম যে এই চার্ট প্যাটার্নটা যাতে ইনভ্যালিড হয়ে যায়। কারণ এই চার্ট প্যাটার্নটা যখন ইনভ্যালিড হয়ে যাবে, তখনই আসলে আমরা একটা বুলিশ ট্রেন্ডের সিগন্যাল খুঁজে পাবো। এটা ছিল মূল লক্ষ্য। এবং এই চার্ট প্যাটার্নটা ইনভ্যালিড হওয়ার পর থেকে ওই দিনই ১টা বাজার আগেই, মার্কেট ক্লোজ হওয়ার আগেই ক্লিয়ার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে মার্কেটের একমাত্র চালিকা শক্তি হচ্ছে মার্কেটের মানি ফ্লো বা ভলিউম। ভলিউম যদি বাড়তে থাকে, সকল প্রকার রেজিস্ট্যান্স ভেঙে মার্কেট ওপরের দিকে পৌঁছাবে। বিস্তারিত কি বলেছি আপনারা জানেন, ওটা নিয়ে কথা বলবো না। মার্কেট ক্লোজ হওয়ার পরেও আপনাদেরকে কনফার্ম করানোর জন্য বলেছিলাম যে আপনি একটু চেক করে দেখেন হায়ার হাই হয়েছে কিনা, ভলিউম নতুন করে বেড়েছে কিনা, কোনো ধরনের সেল সিগন্যাল আছে কিনা, ক্যান্ডেলের টপে কোনো পিন আছে কিনা, একটাও নাই। তার মানে ৭ তারিখ মার্কেট ক্লোজ আওয়ারে আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি যে মার্কেট একটা সলিড ব্রেকআউট করেছে। এখন দীর্ঘদিন ধরে মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, সো ব্রেকআউট করলেই কেন জানি আমাদের মনে হয় এই ব্রেকআউটটা মনে হয় টিকবে না, এই ব্রেকআউটটা ফেক ব্রেকআউটে পরিণত হবে, আমরা ওইখানে এন্ট্রি নিয়ে ফাঁদে পড়ে যাব, পরবর্তীতে আবার দেখা যাবে যে সেল প্রেশার আসবে, আমরা লসে পড়ে যাব। গতানুগতিক যেটা হচ্ছে গত কয়েক বছর যাবৎ, স্বাভাবিক, এটা মনে হওয়াটা ভুল কিছু না, কারণ একটা দীর্ঘদিনের প্র্যাকটিস হয়ে গেছে আমাদের মধ্যে যে এই সিচুয়েশনই তো আমাদের সাথে ঘটে। সো আমরা পজিটিভিটিটাকেও একসেপ্ট করতে পারতেছিলাম না। এখানেও আপনাদেরকে নোট করার জন্য, একদম হাইলাইট করার জন্য এই স্ট্যাটাসের মধ্যে আপনাদেরকে উল্লেখ করে দিয়েছি যে প্রফিট বড় করার জন্য এখন আমাদের কি করতে হবে। আপনি যদি পরের দিন আসেন, আমি জাস্ট এখানে একটু আমার নিজের ফ্রি মার্কেটিংও করে দিয়েছিলাম, ডিসএগ্রি করবো না, স্বাভাবিক, যেহেতু কাজ করি বলতে তো লজ্জা নাই। বিষয়টা হচ্ছে, এরপরে যখন আমি দেখলাম যে বিভিন্ন গ্রুপে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট নিয়ে সতর্ক হন, সাবধান, সেল প্রেশার আসতে পারে, মার্কেটে অনেক বেশি বেড়ে গিয়েছে, এরকম অনেক কথাবার্তা চলতেছিল। হ্যাঁ, সতর্ক হওয়া অবশ্যই ভালো। আপনারা যদি মনে করেন যে আমি
মানে মার্কেট ভালো হবে, ডাবল হবে এই ধরনের কথা বলি, তাহলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন বা মনে করে দেখেন যে সতর্ক থাকার চেষ্টা আমি সবসময় মনে হয় বেশি করি। বাট অ্যাকচুয়ালি কখন আমাদেরকে আসলে অ্যাগ্রেসিভ হইতে হবে, কখন আমাদের প্রফিট খুঁজতে হবে, সেইটাও কিন্তু বোঝাটা জরুরি আপনাদের জন্য। এই পুরা মেসেজটা আমি পড়বো না, সলিড যে পয়েন্টটা যেটা আজকের পরেও আপনাকে খেয়াল রাখতে হবে, এই ভিডিও দেখার পরেও আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভলিউম যদি হাই বা সমান সমান হয় আগের দিনের, প্লাস ক্যান্ডেলটা যদি সবুজ হয়, তাহলে স্ট্রং আপ ট্রেন্ড চলমান আছে। সিম্পল কনসেপ্ট। এইটা মার্কেটের সব লেভেলে অ্যাপ্লাই করলে হবে না, নিচে মাঝখানে টপে সব লেভেলে না। ইন্ডেক্স এখন যেই লেভেলে আছে সেই লেভেলটাকে মাথায় রেখে এই জিনিসটা যদি মিলে যায়, তাহলে আপনাকে বুঝতে হবে এটা একটা স্ট্রং আপ ট্রেন্ড এখনও পর্যন্ত চলতেছে। যত ইন্ডিকেটর ওভার সোল্ড মানে ওভার বর্জন বলুক, যত ইন্ডিকেটর আপনাকে সেল সিগন্যাল দেখ, যত আপনি বেয়ারিশ ডাইভারজেন্স পান, যতই আপনার মনের ভিতরে ভয় জাগুক, আপনাকে মাথায় রাখতে হবে এটা একটা স্ট্রং আপ ট্রেন্ড চলতেছে। এরপর আপনাদেরকে বলা হয়েছে কম ভলিউম হয়ে যদি লাল ক্যান্ডেল হয় তাইলেও কোনো সমস্যা নাই। লেটসে ধরেন আগামীকাল বা রবিবার একটা রেড ক্যান্ডেল হইল, বাট রেড ক্যান্ডেলের ভলিউমটা রেগুলার ভলিউম হইল, যে ভলিউমটা হচ্ছে এই ভলিউমের মধ্যেই সীমাবদ্ধ থাকলো বা একটু কম হইল, এটা দেখেও ভয় পাওয়ার কোনো কিছু নাই। এটা প্রফিট টেকের একটা ক্ষুদ্র অংশ। বাজার বাড়লে প্রফিট টেক হবে না, এক সাইড বাড়বে ওই স্টকগুলো থেকে প্রফিট টেক হবে, আরেক সাইড উঠবে, এটাই তো বাজারের সৌন্দর্য। সো এইটাতেও কোনো ভয়ের কারণ নাই। এরপর বলা হয়েছে যদি ইতিপূর্বের ভলিউমের চাইতে ভলিউম কম হয়, কিন্তু যদি বড় কোনো সবুজ ক্যান্ডেল তৈরি হয়ে হাই তৈরি করে, তাহলে আমাদের বুঝতে হবে যে ট্রেন্ড দুর্বল হচ্ছে। এইরকম কোনো ঘটনা এখনো পর্যন্ত মার্কেটে ঘটে নাই। একটা মাত্র রেড অ্যালার্ম দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ভলিউম পূর্বের চাইতেও বেশি, কিন্তু ওপরে বড় পিনওয়ালা যদি কোনো সবুজ অথবা লাল, সবুজ আর লালে কিন্তু কিছু যায় আসে না, সবুজ হোক কিংবা লাল হোক, সেই ক্যান্ডেলের মাথায় যদি বড় পিন থাকে এবং ভলিউম যদি হাই হয়, তাহলে আমাদের আসলে এই যে নিরাপদ আশ্রয় যাওয়া মানে কি প্রফিট টেক করা। সিম্পল মেসেজ। আপনি শেয়ার মার্কেটে আছেন, দীর্ঘদিন যাবত আপনি এখানে ট্রেড করতেছেন, আপনি জানেন নিরাপদ আশ্রয় মানে কি, ওইটা ব্যাখ্যা করার কোনো মানে নাই। সেম থিং আমি পরবর্তীতে ধারাবাহিকভাবে আপনাদেরকে বলে যাচ্ছি যে 10 থেকে 8%, 10% প্রফিট টার্গেট করার সময় এখন না, এখন 30%, 40% প্রফিট টার্গেট করে আপনাকে ট্রেড এক্সিকিউট করতে হবে। জানি না কয়জনকে বুঝাইতে পারছি, বাট আমি পুরাপুরিভাবে এই মেসেজটাই রিপিটেডলি বিভিন্ন ভাষায়, বিভিন্ন ওয়েতে, বিভিন্ন সিগন্যাল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি গত 3 দিন যাবত। তো এরপর আমি কি বলছি না বলছি সব কিছু আমি আর আপনাদের সঙ্গে ডিসক্লোজ করার জন্য মানে নতুন করে পড়তেছি না, আপনারা বোরিং হবেন, বলবেন নিজেরটাই নিজে প্রচার করতেছে। বাট মূল বিষয়টা হচ্ছে আজকে কি ঘটছে। আজকে যখন মার্কেট এই তার চলমান ট্রেন্ডের একটা টেকনিক্যাল টার্গেট হিট করছে, যেটা ফিবোনাচি দিয়ে আমরা আসলে টেকনিক্যাল যে ওয়েব লেন্থগুলো তৈরি হয়, এই ওয়েব লেন্থগুলো টেকনিক্যাল অ্যানালিস্ট যারা আছে তারা আসলে ফিবোনাচি রিট্রেসমেন্ট এবং এক্সটেনশন টুল যেগুলো আছে এগুলোর মাধ্যমে মেজারমেন্ট করে। হ্যাঁ, এটা ইলিয়ট ওয়েবের একটা কনসেপ্ট। এই কনসেপ্ট ইউজ করে হারমোনিকের মানে পরবর্তী ডেস্টিনেশন কত দূর পর্যন্ত যেতে পারে সেটা নির্ভর করার ক্ষেত্রেও এই জিনিসটাই ব্যবহার করা হয়। মূল কথা হচ্ছে ট্রেন্ডের মেজারমেন্ট ক্যালকুলেশনের একমাত্র নির্ভরযোগ্য বা পপুলার টুল হচ্ছে ফিবোনাচি টুল। এখন প্রশ্ন হচ্ছে, গত ভিডিওতে আমি আপনাদেরকে মাইন্ডসেট তৈরি করার সময় বলেছিলাম একটা টেকনিক্যাল টুল কিভাবে কাজ করে, টুলের কি কোনো শক্তি আছে, টুল কি ইটসেলফ মার্কেটকে উপরে উঠাইতে পারে বা নিচে নামাইতে পারে। টুলের কাজ হচ্ছে একটা টুলের একটা লেভেলকে যখন একটা গ্রুপ অফ পিপুল বিলিভ করে, তারা যখন ওই একটা নির্দিষ্ট লেভেলে আসার পর কোনো একটা এক্সিকিউশন করে, কোনো একটা বাই প্রেশার দেয় কিংবা কোনো একটা সেল প্রেশার দেয়, সেইটার রিফ্লেকশন আমরা আসলে ডে এন্ডে মার্কেটে দেখতে পাই। তার মানে টুলের কিন্তু ইটসেলফ কোনো ব্যাপার স্যাপার নাই। তার মানে একটা টুল যদি একটা লেভেলকে টার্গেট দেখায়, এর মানে এই না যে ওই টার্গেটে মার্কেট যাইতে বাধ্য বা ওই লেভেল থেকে মার্কেট পড়তে বাধ্য। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে মার্কেটের তৎকালীন মোমেন্টাম দিয়ে। আর মোমেন্টাম বোঝার সবচেয়ে সহজতর উপায় হচ্ছে ভলিউম অ্যানালাইসিস করা। এর বাইরে সাইকোলজিক্যাল অ্যানালাইসিস, দেশে গভর্নমেন্টের ব্যাপার স্যাপার কী হচ্ছে, রাজনৈতিক পরিস্থিতি কী হচ্ছে, নির্বাচনের ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে, এরকম অনেক কিছু আপনারা জানেন, আপনারা অনেক বিজ্ঞ মানুষ। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলোকে মাথায় রেখে আমরা বুঝবো যে কখন কতটুকু পর্যন্ত রেজিস্ট্যান্স কাজ করবে আর কখন কোন ধরনের রেজিস্ট্যান্স কাজ করবে না। আমি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করার পরে ফাইনালি আমি যে কাজটা করেছি, এটা আসলে আমার গ্রুপের মানে আমার যে ট্রেনিংয়ের সদস্য বা আমার যে গ্রুপটা রয়েছে হোয়াটসঅ্যাপে, ওইখানে আমি দিয়ে তাদেরকে বুঝাইছি। এইটা দেওয়ার পরে আমার সবচেয়ে বেশি বিব্রত লাগছে আজকে। কারণ কি জানেন, মানে আমি কি মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি আর আমাদের মানে আপনাদের সাইকোলজি কি, এই জিনিসটার মধ্যে আসলে বিস্তর ফারাক। আমি কন্টিনিউয়াসলি বোঝানোর চেষ্টা করতেছি ভয় পায়েন না, প্রফিটটাকে বড় করার চেষ্টা করেন, প্রফিটের স্টক হোল্ড করেন।
এই চারটা দেওয়ার পরে আমাকে সবাই প্রশ্ন করা শুরু করলেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া শুরু করলেন, ভাই এটা কোন আইটেম, স্টকের নাম কি, আপনি চেক করেন। এখানে যদি আপনি অল কমেন্ট অপশন দেন, আপনি নিজেই দেখে লজ্জা পাবেন যে এখানে কোন স্টক বুঝতে পারতেছি না, এটা কিসের চার্ট, এই স্টকটা কি। আমাকে হোয়াটসঅ্যাপে গিয়ে অনেকে জিজ্ঞেস করছে। বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন, এখানে কি কোনো স্টকের কথা বলা হচ্ছে? আবার অনেকে বলতেছেন ইন্ডেক্সের কথা। হ্যাঁ, ওকে ফাইন, ইন্ডেক্স দিয়ে তাও আপনি বলতে পারেন। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি কোনো একটা স্টক কেবলমাত্র মার্কেটের কারেকশন শেষ হওয়ার পর 4588 লেভেলে ইন্ডেক্স যাওয়ার ওই সময়টাতে তার বটম তৈরি হয়েছে। সেটা যে কোনো স্টক হইতে পারে। এটা একটা কমন সিনারিও, এটা একটা ফরম্যাট, একটা স্ট্রাকচার বা ফরম্যাট শেয়ার করা হয়, তার মধ্যে অন্য অন্য জিনিসগুলোকে ইউজ করা হয়। মানুষ কি করে, ফরম্যাটের ওপর বেস করে পরবর্তীতে তার নিজস্ব যে জিনিসটা থাকে সেটাকে অ্যাপ্লাই করে। তো এটা একটা ফরম্যাট, এটা কোনো ইন্ডিভিজুয়াল স্টক না। একটা স্টক সবে মাত্র বটম তৈরি করে একটা সুইং তৈরি করার পরে আমরা আসলে সাধারণত যারা প্রফেশনাল বা যারা টেকনিক বুঝি তারা আসলে সেকেন্ড সুইংয়ের শুরুতে এটাকে বাই করার চেষ্টা করি। অনেকেই এই লেভেলে বটম ধরার চেষ্টা করে, সেটা আপনাদের ওপর, আমিও দুই এক সময় করে ফেলি। বাট ইউজুয়ালি প্রফেশনাল অ্যাপ্রোচ হচ্ছে সেকেন্ড সুইংটা ধরার চেষ্টা করা, এবং অবশ্যই সেই সুইংয়ের লোতে আমার স্টপ লস থাকবে। তো ধরেন আপনি যে কোনো লেভেলেই কিনছেন, বটমে কিনতে পারেন, এইখানে কিনতে পারেন, এইখানে কিনতে পারেন। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি স্টকটা এখন এই লেভেল পর্যন্ত বেড়েছে। স্টকটা এই লেভেল পর্যন্ত বেড়েছে মানে এই স্টকটা আরও একদিন এইখানে বাড়বে। কথাটা বোঝার চেষ্টা করেন, এইখানে শেষ না, কিন্তু আরও একদিন এখানে বাড়বে। দেন এই স্টকগুলোতে একটা কারেকশান আসতে পারে। এখন এখানে আমি একদিন বলছি দেখে এটা একদিনই হবে তাতে তার কোনো নিশ্চয়তা নাই। এটা 2-3 দিনও হইতে পারে, এটা 1.5 দিনও হইতে পারে। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে আজকেই শেষ না, এটা হচ্ছে মূল কথা। আর একটু বাড়বে, বাড়ার পরে এই স্টকটা একটু কারেকশানে আসবে। এটা 5-7%, 3% কারেকশান হইতে পারে। হওয়ার পরে এই স্টকটার মুভমেন্ট আরও বাকি আছে। আমি এই কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনি অর্ধেক প্রফিট নিয়ে ভয় পেয়ে এই 2 দিনের কারেকশনের কি হবে আমার, এইটা ভেবে মার্কেট থেকে এক্সিট করে পালিয়ে যায়েন না। এই হচ্ছে আমার মেসেজ। এটা কোনো স্টকও না ভাই, এই স্টকের কোনো নামও নাই, আমি জানিও না এটা কোন স্টক। আপনারা মনে করতেছেন, কেন মনে করতেছেন? অনেকে আমাকে বললো সোনার বাংলা ইন্স্যুরেন্স, কেউ বললো কি কপারটেক হয়তো বা। এনিওয়ে, যাই হোক, মূল কথা হচ্ছে আমি আমার মেসেজের মাধ্যমে এই জিনিসটা আপনাদের সঙ্গে সুস্পষ্ট করেছিলাম। এইবার আপনাদের মূল প্রশ্ন হচ্ছে ইন্ডেক্স কি আগামীকাল পরে যেতে পারে কিনা, তাই না? এটাই তো আপনাদের এখন মূল কনসার্ন। বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম ভলিউম যদি কন্টিনিউ করে কোনো রেজিস্ট্যান্স সেইখানে কাজ করবে না। এইটা ছিল প্রথম সলিড রেজিস্ট্যান্স। যেই কোন অ্যানালিস্ট, আমার ভিডিও আপনি দেখেন, কোন অ্যানালিস্টকে দেখান, যারেই দেখান, এইটা ছিল একটা প্রথম রেজিস্ট্যান্স। এরপর স্ট্রংগেস্ট রেজিস্ট্যান্স ছিল এইটা। এই যে জোনটা, এই জোনটার মধ্যে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স ছিল এইটা। কেন এটা আমি আপনাকে আর বিস্তারিত বলতেছি না, বাট এটা ছিল ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। এরপরে যদি আপনি আসেন বর্তমান যে সিচুয়েশনে এখন স্টকটা আছে, কি বলে, ইন্ডেক্সটা আছে, সেই রেসপেক্টে যদি আপনি চিন্তা করেন তাহলে এইটা ছিল আরেকটা রেজিস্ট্যান্স। আপনি দেখেন তো এখানে কোনো রেজিস্ট্যান্সে কি থামসে পর্যন্ত? হ্যাঁ, এই যে প্রথম যে রেজিস্ট্যান্সটা ছিল, প্রথম রেজিস্ট্যান্সে বাধাপ্রাপ্ত হয়েছিল, এবং প্রথম রেজিস্ট্যান্সে বাধাপ্রাপ্ত হয়েছিল বিধায় আমি তখনও খুঁজতেছিলাম এটা ABC হইতে পারে কিনা। যেহেতু এখানে বাধাপ্রাপ্ত হয়েছে, সো কোনো কারণে যদি এই অংশের মধ্যে প্রফিট টেক এসে স্টকটা এই হলুদ চ্যানেলের মধ্যে থেকেই নিচের দিকে পড়ে যায়, তাহলে আমি ধরে নিতাম যে এটা আসলে ABC হয়েছে, পরবর্তীতে আবার নিচের দিকে আসবে। বাট এই লেভেলটা আমার জন্য ছিল ভয়ের জায়গা বা কনসার্ন হওয়ার জায়গা বা সতর্ক থাকার জায়গা, সাবধান থাকার জায়গা। যেই দিন এই ক্যান্ডেলের মাধ্যমে হাই ভলিউম দিয়ে কনফার্ম করে দিছে, এরপর আমার মধ্যে বিন্দুমাত্র কনফিউশন নাই যে এইখানে রেজিস্ট্যান্স আছে না এইখানে রেজিস্ট্যান্স আছে না এইখানে রেজিস্ট্যান্স আছে। এই কোনো রেজিস্ট্যান্স আমার কিছু যায় আসে না। আপনি যদি প্রপার কোনো অ্যানালিস্টের কাছে যান বা আপনার যদি ওই ধরনের আইডিয়া থাকে, তাহলে আপনি বুঝবেন যে রেজিস্ট্যান্স তৈরি হয় ভাঙার জন্য, ঠিক তেমনিভাবে সাপোর্টও কিন্তু তৈরি হয় ডাউন ট্রেন্ডের সময় ভাঙার জন্য। তো ডাউন ট্রেন্ডের সময় যখন পড়ছে, সাপোর্ট কি কাজ করছে? তা আপ ট্রেন্ডের সময় যখন উঠবে, ভলিউম যদি কন্টিনিউ থাকে, তাহলে এই রেজিস্ট্যান্স কেন কাজ করবে? রেজিস্ট্যান্স কি ইটসেলফ কোনো কিছু পাওয়ার জেনারেট করে যে ধাক্কা দিয়ে ইন্ডেক্সকে ফেলে দিবে? আপনারা যদি সেল প্রেশার না দেন, আমরা যদি সেল প্রেশার না দিই ভয় পেয়ে, তাইলে ইন্ডেক্স কেন পড়বে? সিম্পল মেসেজ। আচ্ছা, এখন আসেন মূল প্রশ্নে, ইন্ডেক্স কত দূর পর্যন্ত যাইতে পারে? এইখানে যে বিষয়টা আছে, টেকনিক্যালি যদি আপনি চিন্তা করেন, ইন্ডেক্সের উপরের দিকে যাওয়ার বেশ কিছু লেভেল আছে। যেমন ধরেন আজকের এই লেভেলটা পার করলে 5120-25 এইটা একটা রেজিস্ট্যান্স, এবং পরবর্তীতে 5270 হচ্ছে দ্বিতীয় রেজিস্ট্যান্স। এখন ইন্ডেক্স এইখান থেকেই পড়বে না ইন্ডেক্স এইখানে গিয়ে পড়বে, এইটা কনফার্মভাবে বলার সাধ্য কারো বাপেরও এই সাধ্য নাই। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি,
কারো এই ধরনের কোনো নলেজ নাই, জানার এখতিয়ার নাই যে ইন্ডেক্স এইখান থেকেই পড়বে কিংবা ইন্ডেক্স এইখান থেকেই পড়বে। আমিও যখন বলি প্রেডিকশন করি, আমিও বলি এই মেজারমেন্টগুলোর মাধ্যমে, প্রথম লেভেল এইটা, দ্বিতীয় লেভেল এইটা, তৃতীয় লেভেল এইটা, এই প্রত্যেকটা লেভেলে গেলে আমরা সতর্ক থাকবো, কি হয় সেটা খেয়াল করব। কিন্তু কি হয় সেটা খেয়াল না করে আগের থেকেই ধরে নিছি যে ওই লেভেলে গেলে ধাক্কা দিয়ে ফালাই দিবে, আমাকে সতর্ক থাকতে হবে। এটা কিন্তু কোনো ওয়ে না ভাই। এইটা যদি আপনার ওয়ে হয় তাহলে মার্কেটে যদি সত্যি সত্যি বুলিশ ট্রেন্ড আসে এবং ইন্ডেক্স যদি পরবর্তীতে 7,000 10,000 যায়, দিন শেষে দেখবেন শুধুমাত্র প্রফিট, মানে আপনার যে এত দিনের লস, সেই লসটা কিছুটা রিকভার করতে পারছেন, তাও প্রফিটেবল হইতে পারেন নাই। কেন পারেন নাই সেই পয়েন্ট এখন আপনাকে আমি বলবো, এবং সলিউশন কি সেটা আমি আপনাকে এই ভিডিওতে আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করব। তাইলে আমার কন্ডিশন হচ্ছে, কথা হচ্ছে, ইন্ডেক্স কোথা থেকে কারেকশন হওয়া শুরু করবে এই চিন্তা বাদ দেন। কারণ ইন্ডেক্স এখন যেই ট্রেন্ডে আছে, ভলিউম যদি অব্যাহত থাকে, তাহলে ইন্ডেক্স যদি এইখান থেকেই পরে, মানে আগামী দিন কিংবা আরেক দিন বেড়ে আগামী রবিবার পড়া শুরু করে, এইখানে সাপোর্ট নেওয়ার একটা মেজর সম্ভাবনা আছে। তাহলে কি হবে আলটিমেটলি, এই যে উঠছে, এই যে নেমে সাপোর্ট নিয়ে আবার উঠবে, তাহলে আপনার এইখানে যে পড়বে, এইখানে পড়লে তো আপনার একটা মানে নিটিং করার সুযোগ, নতুন স্টক কালেকশন করার সুযোগ। যারা কিনতে পারে নাই তারা কি করবে? স্টক যদি এখন মানে ইন্ডেক্স যদি প্রতিদিন এভাবে লাফায় লাফায় বাড়ে, তাহলে যারা কিনতে পারে নাই তারা কিভাবে কিনবে? আর যাদের প্রফিট হচ্ছে তারা প্রফিট নেবে না। সো স্বাভাবিকভাবেই মার্কেটকে সামনে একটা রিটেস্ট করতে আসতে হবে, বাট ওইটা মার্কেটের আপ ট্রেন্ডের শেষ, ব্যাপারটা এরকম না। ভয় পাওয়ার কিছু নাই। আগেই দেখেন, একটা জিনিস বোঝার চেষ্টা করেন, মার্কেট যখন এই যে একটা ট্রেন্ড তৈরি করে উপরের দিকে উঠার পরে যখন মার্কেট পড়ে, ওই জায়গা থেকে মার্কেট কি পরের দিন পরে ঠাস 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 করতে করতে পড়তে থাকে? এটা কি সম্ভব? হ্যাঁ, এটা হয়। আপনি বলতে পারেন যে এইখানে তো হইছে, অনেক সময় তো হয়। কখন হয় সেটাও তো আমাদের আবার জানতে হবে। সেটা না জানলে তো আপনি আন্দাজে বলবেন যে এটা তো অনেক সময় হয়। যখন মার্কেট কোনো প্যাটার্ন ফর্ম করে, এবং প্যাটার্ন ফর্ম করে কোনো ট্রায়াঙ্গেল শেপ বা এই ধরনের কোনো মানে মানে ক্লাসিক প্যাটার্ন যেগুলো আছে, কোনো একটা প্যাটার্ন ফর্ম করে সেই প্যাটার্ন যদি ব্রেকডাউন করে, তাহলে ফুল স্পিডে নিচের দিকে পড়বে। দ্যাট ইজ ট্রু, আমি আপনার সাথে একমত। বাট মার্কেট যদি নর্মালি এখানে একটা উঠছে, এই যে একটা সুইং তৈরি করে উপরের দিকে উঠছে, এইভাবে এই যে উঠছে একটা সুইং তৈরি করে উপরের দিকে উঠছে, এখান থেকে যদি পড়াও শুরু করে, আপনি বোঝার চেষ্টা করেন, এখানে একটা লাল ক্যান্ডেল হবে, আবার একটা সবুজ ক্যান্ডেল হবে, হয়তো বা এই হাইটা পার করতে পারবে না, বাট এইখানে আপনি 3-4 দিন 5 দিন সময় পাবেন। ইভেনচুয়ালি আপনার যেই হাতের স্টকটা আজকে বাড়ে নাই, আপনি ভয় পাচ্ছেন কালকে এইখানে লাল হইলে আপনার ওই স্টকটা বাড়বে, বরং আপনার হাতে যেটা বেড়ে আছে ইতিমধ্যে সেটা হয়তো কমবে। তার মানে এইখান থেকে যদি ইন্ডেক্স পড়াও শুরু করে, আপনার ব্যাপারটা এরকম হবে না যে ধাপ ধাপ করে পড়তে পড়তে এই পর্যন্ত চলে আসবে। ইট উইল নট ওয়ার্ক লাইক দ্যাট, বিলিভ মি। আপনি যদি বিশ্বাস না করেন, আপনি লিখে রাখতে পারেন, আপনি ভবিষ্যতে ফলো করেন। ইন্ডেক্স এইভাবে পড়বে না যে এইখান থেকে পড়া শুরু করবে, আপনি আর সেল করার কোনো সুযোগ পাবেন না। এইখানে যেদিনই পড়া শুরু করবে, তারপরে আপ ডাউন ফ্ল্যাকচুয়েশন আপনি পাবেন এবং সেল করার সুযোগ পাবেন। যতক্ষণ পর্যন্ত সেই ঘটনা নিজে নিজে না ঘটতেছে, ততক্ষণ পর্যন্ত জ্যোতিষগিরি করা বাদ দেন যে ইন্ডেক্স পড়তে বাধ্য এবং ইন্ডেক্স এখান থেকে পড়ে যাবে। কারণ যখন বুল রান আসবে, বা যদি আসে, বা যদি আসা শুরু হয়ে থাকে, 2010-এর মার্কেট আপনারা দেখছেন না অনেকে, আমরা তো দেখি নাই, আমরা তো তখন মার্কেটে ছিলাম না, কিন্তু স্টাডি করছি, ব্যাক টেস্ট করছি। প্রবলেমটা হয়েছে গিয়ে এখন নতুন নতুন অ্যানালিস্ট বের হয়েছে ইয়াং জেনারেশনের, আমরা পাইছি শুধু বিয়ারিশ মার্কেট। এই বিয়ারিশ মার্কেটে সুইং মাপছি, আমরা দেখছি কি ওপরের দিকে তো উঠেই মাত্র এইটুকু 127%, 161%-এর উপরে তো ওর ওঠার ক্ষমতাই নাই। সো এইটা যে পরবর্তীতে 261% পার করেও উঠতে পারে, এবং এইরকম রেকর্ড আমাদের মার্কেটেও আছে, ইন্ডিয়ান মার্কেটেও আছে, পাকিস্তানের মার্কেটেও আছে, সেইটা আমাদের মাথায় আর কাজ করে না। স্টকের ভ্যালুটা এখন কোথায় সেটা তো আমাদের দেখতে হবে। আমি বলতেছি না আপনাকে মার্কেট ভালো হয়ে গেছে এবং এই টানে মার্কেট 7,000 যাবে, এরকম কোনো কিছুই আমি বলতেছি না। মার্কেট আবার কারেকশন হবে, সেটা আমিও জানি। কিন্তু বিষয়টা হচ্ছে, কারেকশন হওয়ার আগেই আপনারা যেভাবে জোর করে কারেকশন করাইতে চাচ্ছেন বা চান, সেই জিনিসটা কিন্তু রিয়েলিস্টিক না। এই ধরনের মেন্টালিটির মধ্যে বাস করলে মার্কেট অ্যাকচুয়ালি বাড়লেও আপনি আসলে ভয়েই থাকবেন, বলবেন যে আমি তো কিনতেই পারি নাই, ভয়ে ছিলাম। অথবা আপনি কেনার পরে সেই এতদিন যেভাবে 5% 7% প্রফিট হইলে 3 দিন 4 দিন পরে সেল করে দিয়েছেন, এখন আপনি আলটিমেটলি সেটা করে হা করে বসে থাকবেন। রিয়ালিটি হচ্ছে এইটা। সো আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার কাছে বর্তমানে ইন্ডেক্সের এক্স্যাক্ট রেজিস্ট্যান্স হচ্ছে এইটা হচ্ছে আমার কাছে বর্তমানে ইন্ডেক্সের এক্স্যাক্ট রেজিস্ট্যান্স। ইলিয়ট ওয়েভ দিয়ে এটা সাপোর্ট করে কিনা, প্রাইস অ্যাকশন দিয়ে, এসএমসি দিয়ে, কোনটা দিয়ে সাপোর্ট করে কোনটা দিয়ে সাপোর্ট করে না, আই রিয়েলি ডোন্ট কেয়ার।
টেকনিক্যাল অ্যানালিসিস আমি বিশ্বাস করি, টেকনিক্যাল অ্যানালিসিস আমার মানে হবি, আমি এটাকে মানে মনে প্রাণে বিশ্বাস করি। বাট তার মানে এই না যে টেকনিক্যাল অ্যানালিসিসের কারণে আমি অন্ধ হয়ে থাকবো এবং রিয়ালিটিকে বোঝার চেষ্টা করব না, ভলিউমকে গুরুত্ব দিব না। মার্কেটে ফান্ড আসতেছে, তারপরেও আমি মনে করবো যে এই মনে হয় পড়ে গেল, এই মনে হয় পড়ে গেল। দ্যাট ইজ নট দ্য মানে ওয়ে, ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদের দুই একটা স্টক দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, সেটা হচ্ছে ধরেন এটা একটা স্টক, ন্যাশনাল লাইফের একটা স্টক। আপনি দেখেন তো এই ক্যান্ডেলটা এবং এই ভলিউমটা কি রিটেইলার জেনারেট করছে? আপনি পারবেন এই জিনিসটা জেনারেট করতে? ইজ ইট পসিবল? যদি না বুঝেন তাহলে আসলে আমি বুঝাইতে পারবো না, বাট আপনার যদি আইডিয়া থাকে, বেসিক আইডিয়া থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন। তাহলে এইখানে যে ফান্ডটা ঢুকলো, আপনি আমাকে একটু বুঝান তো, এইখানে কি সেল হইল? ইনস্টিটিউট আমাদের শেয়ার মানে কালেকশন করে নিয়ে গেল, প্রাইস নামায় দিবে, মানে এনিওয়ে আপনি যেই কনসেপ্টেই জান, আমার আসলে বলতেও বিরক্ত লাগে। এটা কি সেল হইলো না বাই হইলো? আপনি প্রাইস লেভেলটা দেখেন, কোথা থেকে স্টকের প্রাইস নিচে কোথা পর্যন্ত আসছে, আসার পরে আপনি যদি এই লেভেলে এসে বলেন যে এটা বাই হয় নাই, তাহলে আমার আসলে আর বলার কিছু নাই। তাহলে ইন্ডেক্স যদি কালকে থেকে পড়েই যায়, এরকম অনেক স্টকে দেখছি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। ইন্ডেক্স যদি এখনই পড়ে যাওয়ার হয়, এই ভলিউমগুলো কেন আসতেছে? তারা কেন মার্কেটে উৎসাহ পাচ্ছে? মার্কেটে কিভাবে ভলিউম বাড়ে এইটাকে বুঝতে হবে। আমি বিশ্বাস করি আমাদের মার্কেটের 90% মানুষ এটাই বুঝি না মার্কেটে ভলিউম কেন বাড়ে। আমাদের মধ্যে একটা ধারণা যে ইনভেস্টররা বাইরে থেকে ইনভেস্টমেন্ট নিয়ে নতুন করে ইনভেস্ট করলে তারপরে মার্কেটে ভলিউম বাড়ে। একটা জিনিস বুঝেন, আমি আপনাকে দিয়ে বোঝাই। আপনার একটা স্টক কেনা আছে 30 টাকায়, সেই স্টকটা এতদিন ছিল 20 টাকায়, 18 টাকায়, 17 টাকায়। আপনি 6 মাস 1 বছর ধরে স্টকটা পালতেছেন, সেল করতে পারেন নাই। কেমনে সেল করবেন? আপনি সেল করার সুযোগই পান নাই, লসে আছে, আপনি সেল করতেছিলেন না। এখন মার্কেট যে বাড়তেছে, মার্কেট বাড়ার পথে স্টকগুলোর দাম একটু একটু বাড়তেছে না? হয়তো বা আপনারটা এখনও খুব বেশি বাড়ে নাই, বাট অনেকগুলো তো বাড়তেছে। তাহলে যেই স্টকগুলো বাড়তেছে ওই স্টকগুলোর মধ্যে ধরা নাই পাবলিক, বিভিন্ন লেভেলে তো ধরা আছে। এখন আপনি নিজেকে দিয়ে প্রশ্ন করেন, একটা 30 টাকার স্টক কমে 20 টাকায় গিয়ে 6 মাস আপনার অপেক্ষা করাইলে, 6 মাস পরে যখন বেড়ে এটা 28 টাকায় 30 টাকায় আসে, আপনি সেল দেন না? মানে সেল দেওয়ার জন্য তো উদ্গ্রীব হয়ে থাকি আমরা। সেল দিতে পারলে বাঁচলাম, হাফ ছেড়ে বাঁচলাম, এরপর অন্য কোনো একটা স্টকে ঢুকবো। তাইলে কি হইল? এতদিন এই স্টকটা আপনার আটকা ছিল, যেই কারণে এই টাকাটাকে আপনি ইউটিলাইজ করতে পারতেছিলেন না। তার মানে কি, আপনার ফান্ড শেয়ার মার্কেটের ভিতরে ঠিকই আছে, কিন্তু ডেইলি যে লেনদেন হচ্ছে সেইখানে কিন্তু আপনার কোনো ভূমিকা নাই। আপনার ফান্ড ওই স্টকের মধ্যে আটকা, কিন্তু আপনি লেনদেন করতে পারতেছেন না। বাট যখন এই স্টকটা আপনার ক্যাশ হয়ে গেল, লিকুইড ফান্ডে পরিণত হইল, আপনি কিন্তু এই মোমেন্টে বা আগামী দিন নতুন একটা স্টক বাই করতে পারবেন। এই কারণেই যখন মার্কেটে একটা রেজিস্ট্যান্স ব্রেক করে, আরেকটা রেজিস্ট্যান্স ব্রেক করার শক্তি তৈরি হয়। যখন আরও একটা রেজিস্ট্যান্স ব্রেক করে, পরবর্তী রেজিস্ট্যান্স ব্রেক করার শক্তি তৈরি হয়। কারণ যেই শেয়ারগুলোতে মানুষ লসে এতদিন আটকা ছিল, যখন সে সেইটার কেনা দাম পেয়ে যায়, সে ওইখান থেকে ফান্ড বের করে, এবং ফান্ড বের করে পরবর্তীতে অন্য কোনো একটা সেক্টরে বা অন্য কোনো একটা স্টকে সুইচ করে। ফলশ্রুতিতে মার্কেটের লেনদেন বৃদ্ধি পায়, যার ফলশ্রুতিতে মার্কেট বৃদ্ধি পায়। এই জিনিস না বুঝে যদি শুধুমাত্র আপনি প্রাইস অ্যাকশন, ক্যান্ডেল, সামারি, ইলিয়ট ওয়েভ, এসএমসি সারাদিন জপতে থাকেন, আলটিমেটলি কোনোই লাভ হবে না। টেকনিক্যাল অ্যানালিসিস একটা টেকনিক মার্কেটকে ফলো করার, এটা কোনো মন্ত্র না যেই মন্ত্র জপলে আপনি প্রফিট করতে পারবেন। এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। এবার আপনাকে আমি একটু রিয়েলিস্টিক উদাহরণ দিয়ে দেই যে এখন আমাদের আসলে কি করা উচিত, আমরা কি ভুল করতেছি এবং কি করা উচিত। ভুল যেটা করতেছি ইতিমধ্যে বলে ফেলছি, আপনারা অতিরিক্ত ভয় পাচ্ছেন। ইতিমধ্যে আমি জানি বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে, বিভিন্ন জায়গায় দেখছি আজকে তারা হিউজ পরিমাণ সেল করছে। এর আগের দিনও কিছু সেল প্রেশার ছিল। মানে সেল প্রেশার বলতে কি, দেখেন আমরা লসে এখন আর ভয় পাই না, আমরা প্রফিট দেখলে ভয় পাই। একটু বোঝার চেষ্টা করেন, আপনার পোর্টফোলিওতে 6 মাস ধরে একটা স্টক লসে আছে, আপনি ভয়ে ছিলেন না, আপনি সহ্য হয়ে গেছে দেখতে দেখতে। এখন স্টকটা যখন একটু সবুজ হয়েছে, 10 টাকা বাড়ছে, আপনি সহ্যই করতে পারতেছেন না, মনে হয় গেল রে, আবার মনে হয় লাল হয়ে গেল রে। এটা একটা সাইকোলজিক্যাল গেম। এই সাইকোলজিক্যাল গেমে জিতলেই তারপরে আপনি মার্কেটে জিততে পারবেন। তো রিয়েলিটি হচ্ছে এইটা। তো এনিওয়ে, আমরা এখন যেটা করতেছি, আমরা গত 6 মাস 1 বছর যাবৎ আমরা সাধারণত 7-8%, ম্যাক্সিমাম 10-12% প্রফিট পেলেই প্রফিট বুক করতেছি। আমিও করতেছিলাম। এটা তো আপনি একা করতেছিলেন না। এটা বুঝতে হবে মার্কেটের পরিস্থিতি। মার্কেটের পরিস্থিতি অনুযায়ী আপনার ট্রেডিং প্যাটার্ন চলবে। আপনি যদি সেম স্টাইল বারবার রিপিট করতে থাকেন, মার্কেটের পরিবর্তিত কন্ডিশন যদি না বোঝেন, তাইলে তো ভাই বলার কিছু নাই। আমি আপনাকে কিছু রিয়েল এক্সাম্পল দিয়ে শেষ করছি। ধরেন আমি আমার রিসেন্ট কিছু এক্সাম্পল দিচ্ছি। আমি যে স্টকগুলো বাই করেছি, আমরা হোল্ড করছি গ্রুপে, সেইগুলো নিয়ে কথা বলতেছি। স্টকগুলো কেনার পরে অলরেডি অনেকটা মুভ করে ফেলছে। সো এখন এইগুলো ডিসক্লোজ করলে বা দেখাইলে আমার মনে হয় না মার্কেটে কোনো ইমপ্রেশন তৈরি হবে, কারণ এটা এখন বাই রেঞ্জে নাই। আমি দেখাচ্ছি আপনাকে হোল্ড করার প্রসেস, প্রফিট ম্যাক্সিমাইজ করার প্রসেস আমি আপনাকে দেখাচ্ছি। ওরিয়ন ফার্মা,
ওরিয়ন ফার্মা আমি সহ আমাদের গ্রুপে আমরা বাই করছি 27 টাকা 50 পয়সায় এই ক্যান্ডেলে। এই হচ্ছে বড় যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলে বাই করছি, অথবা ঠিক তার পরের দিন, আমি শিওর না যে এই ক্যান্ডেলে না পরের দিন, আমার এখন মনে নাই, অনেকদিন আগের ঘটনা। সো 27 টাকা 50 পয়সা, এটা আমার এক্স্যাক্টলি মনে আছে। 27 টাকা 50 পয়সায় বিক্রি করার পর আমরা কিন্তু ম্যাচিউর ডেতে এটা 30 টাকায় পাইছিলাম। তাহলে কি হয়ে গেছিলো, 9% মতো প্রফিট হয়ে গেছিলো। এখন গত 6 মাসের 1 বছরের প্র্যাকটিস কি, T2-তে 9% প্রফিট নিব না? মানে অবশ্যই নিব, স্বাভাবিক না ব্যাপারটা? বাট আমি নেই নাই, আমি আমার গ্রুপেও কোনো সেল সিগন্যাল দেই নাই। আপনাদের যদি আপনাদের বিশ্বাস হওয়া না হওয়ার কোনো ইস্যু না এখানে। আমার ভিডিও আপনারাও দেখতেছেন, আমার স্টুডেন্টরাও দেখতেছে, আমার ট্রেনিং পার্টিসিপেন্ট যারা আমার গ্রুপে যারা আছে সবাই দেখতেছে। সো এইখানে কয়েকশো মানুষ, 500-র উপরে মানুষ আছে যারা জানে আসলেই আমি কি করছি এবং আসলেই কি করতে বলছি। সো এখানে কোনো কিছু 1 ইঞ্চি বাড়িয়ে বলার বা 10 পয়সা কমিয়ে বাড়িয়ে বলার সুযোগ আমার নাই। এই 27 টাকা 50 পয়সার স্টকটা আমাদের প্রাইমারি টার্গেট ছিল 33 থেকে 34 টাকা। এই হচ্ছে সেই কারণ, একটা রেঞ্জ ছিল 33 টাকায়, এই যে এইখানে শুরু, রেজিস্ট্যান্সের শুরু, সেকেন্ড ছিল 34 টাকায়। বাট আমি আপনাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি, এই স্টকটা আমি আজকেও সেল করাই নাই, নিজেও করি নাই। আমার কাছে যেই কয়টা আছে সেগুলো সহ, গ্রুপের সবগুলো সহ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, জাস্ট আপনাকে সিনারিও বোঝানোর জন্য। এখন আপনি বলতে পারেন পাগল তো, সেল করেন নাই কেন? আপনি 27 টাকা 50 পয়সায় কিনছেন, 34 টাকায় উঠছে, প্রায় 25%-এর উপরে প্রফিট দেখতে পাচ্ছেন, এই মার্কেট পড়ে যাইতে পারে, এখানে সেল সিগন্যালও আছে। হ্যাঁ, এই যে ক্যান্ডেলের উপরে প্রফিট টেক হয়েছে, তো আপনারাই প্রফিট টেক করছেন, আমি জানি আপনারা প্রফিট টেক করছেন আজকে অনেকেই, যারা আজকে আমার এই ভিডিও দেখতেছেন তারাও অনেকেই এখানে প্রফিট টেক করছেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, সারা জীবন যে বলেন ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, তাহলে ট্রেন্ড কোনটা? সেই ট্রেন্ড কোনটা যেই ট্রেন্ডটা আপনার ফ্রেন্ড? আমি একটা বেসিক ইন্ডিকেটর এখানে ইউজ করছি, আমি ইন্ডিকেটর ইউজ করি না ইউজুয়ালি, আপনাকে বোঝানোর জন্য বলতেছি। এই বেসিক ইন্ডিকেটরও দেখাচ্ছে যে এইটা আসলে আপ ট্রেন্ড কন্টিনিউ করছে, এটা এখন পর্যন্ত ডাউনফলের কোনো সিগন্যাল দেয় নাই। এখন এটা তো রেজিস্ট্যান্স লেভেলে আসলে তো হাই ভলিউম হবেই, রেজিস্ট্যান্স লেভেলে এসে হাই ভলিউম না হইলে এখানে প্রফিট টেকিংটা হবে কি করে, বা রেজিস্ট্যান্সটা সে পার করবে কি করে? সেই জন্য প্রফিট টেকের জন্য আপনি বলতে পারেন যে এখানে সেল প্রেশার আছে, ভলিউম বেশি হয়েছে, প্রাইস ফল করবে। আমিও জানি প্রাইস ফল করবে। প্রবলেমটা কোথায় জানেন? এই যে 27 টাকায় কিনে আমি 30 টাকায়, 27 টাকা 50 পয়সায় কিনে আমি 30 টাকায় বিক্রি করলাম না, সেই কারণে আজকে আমি 34 টাকায় স্টকটা হোল্ড করতে পারতেছি। আপনারা বলতে পারেন যে এইখানে গেলে 30 টাকায় সেল করে দিতেন, আবার 27 টাকা 50 পয়সায় বাই করতেন। এটা শুনতে খুবই সুন্দর, বাট রিয়েলিস্টিক যদি আমি একটু বলি কথাবার্তা, এটা পারেন, কয়জনে পারেন? আমি খুব রেয়ারলি করতে পারি। আমি আজ পর্যন্ত যতবার এইভাবে নিটিং করার চেষ্টা করছি, তার মধ্যে 30% টাইম আমি সফল হয়েছি, 70% টাইম আমি বিফল হয়েছি। আমি হয়তোবা আপনাদের চাইতে কম বুঝতে পারি, সেই কারণে হয়তোবা আমি 70% টাইম বিফল হই। ধরে নিলাম আপনি আমার থেকে বেশি বুঝেন, ভালো পারেন, তারপরও আমার বিশ্বাস হয় না যে আপনি 50%-এর চাইতে বেশি সময় এই কাজ প্রপারলি টাইমিং করে করে প্রতিটা সুইংয়ের লোতে আপনি বাই করবেন, প্রতিটা সুইংয়ের হাইতে আপনি সেল করবেন, এইটা আপনি লং টার্ম ধরে ধরে করতে পারবেন। ইট ইজ নট রিয়েলিটি, এটা রিয়েলিটি না। হ্যাঁ, রিয়ালিটি কোনটা? এই লেভেলে গেলে আপনার 10,000 কেনা আছে, আপনি 3,000 4,000 ছেড়ে দিচ্ছেন, নিচে আসার পর কোথা থেকে বটম হবে আপনি জানেন না, পরবর্তীতে আবার একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি করে বাড়ছে, এইখানে আসার পর আবার আপনি ওই কোয়ান্টিটিটা বাড়াইছেন, এই মাঝখান দিয়ে হয়তো আপনার 1 টাকা নিটিং হয়েছে, বাট এই 3 টাকা আপনি নিটিং করতে পারবেন না। একদম চোরাই বিক্রি করা, একদম বটনে বাই করা, এটা টেকনিক্যাল অ্যানালিসিস দিয়ে সম্ভব না ভাই। এটা করতে গেলে ভবিষ্যৎ জানতে হবে, যেটা আবার টেকনিক্যাল অ্যানালিসিসের কাজ না। টেকনিক্যাল অ্যানালিসিসের কাজ হচ্ছে লজিক দিয়ে চার্টকে ফলো করা, ভবিষ্যৎবাণী করা টেকনিক্যাল অ্যানালিসিসের কাজ না। সে শুধুমাত্র প্রেডিকশন করতে পারে। এবার এই স্টকটা তো কমতে পারে, তাহলে আমি সেল না করে আমার কি অবস্থা হবে? তারপরে আমি আবার ফেসবুকে কি ইউটিউবে বলতেছি, তা আরও রিস্ক আমার জন্য, তাই না? ব্যাপারটা, বিষয়টা হচ্ছে আমি তো কিনছি 27 টাকা 50 পয়সায়। এখন আপনি যদি কিনে থাকেন এই যে 32 টাকায়, আপনার জন্য ভয়ের কারণ আছে যে এই স্টকটা যদি এখন কোনো কারণে এইখানে যেহেতু প্রফিট টেক একটু হয়েছে এই জায়গাটাতে, আগামী 2 দিন যদি কমে, আমি তো লসে চলে যাব। আপনি এটা টেনশন করতে পারেন যদি আপনার এখানে কেনা থাকে। তা আমি কিনছি 27 টাকা 50 পয়সায়, আপনাদের কারো কি মনে হয় যে এই ওরিয়ন ফার্মা স্টকটা এখন 27 টাকা 50 পয়সায় ফিরে আসবে এবং আমার লস করাবে, এই প্রফিটটা আমি নিতে পারবো না দেখে? যদি সেটা না করায়, এইটা যদি তার একটা প্রপার সুইং হয়, এইটা যদি তার সুইং শেষও হয়, এইটা ধরলাম আমি এই পর্যন্ত নামবে, ধরলাম আমি 31 টাকায় নামবে, নামার পরে স্টকটা তো ঠিকই 38 টাকায় যাবে। তাইলে আমি যে 27 টাকা 50 পয়সায় কিনছি, আমি যদি 38 টাকা পর্যন্ত 38 টাকার উপরেও যেতে পারে, আমি এইটা ক্লোজিং স্টেটমেন্ট দিতেছি না যে ওরিয়ন ফার্মা 38 টাকা টার্গেট এবং 38 টাকার উপরে আর যাবে না। 38 টাকায় যাওয়ার পরে মার্কেটের ভলিউম কেমন থাকে, এখানে কী ধরনের ক্যান্ডেল তৈরি হয়, সেইটা দেখে পরে সিদ্ধান্ত নিব। বাট বিষয়টা হচ্ছে এই লেভেলে যখন যাবে তখন তো আপনি আপনার হাতে স্টকটা থাকবে না,
কিন্তু এই 27 টাকা 50 টাকায় কেনা স্টকটা এখন যদি এইখান থেকে 3 টাকা কমে, আমার তো আত্মা কাঁপাকাঁপি করবে না, কারণ এখন আমি 25% প্রফিটে আছি, তখন আমি 17-18% প্রফিটে থাকবো, স্টিল আমি প্রফিটেই থাকবো। এখন এই জিনিসটা করতে তাহলে আপনাকে কি করতে হবে? এই জিনিসটা করতে হইলে আপনাকে মার্কেটের সুইংয়ের সাথে সাথে কোয়ান্টিটি আপ ডাউন করলেও স্টক হোল্ড করতে হবে। আপনি যে কাজটা করতেছেন, আপনি বাই করতেছেন T2 T3-তে 5% 7% দেখে আপনি বিক্রি করার চেষ্টা করতেছেন। মার্কেট আজকে যেই সেক্টর বাড়তেছে সেই সেক্টরটাকে আপনি ধরার চেষ্টা করতেছেন, যাতে করে আপনি প্রতিদিনই প্রফিট দেখতে পান পোর্টফোলিওতে। এইটা রিয়েলিস্টিক ট্রেডিং না। ট্রেডিং মানে কোনো জুয়া খেলা বা ট্রেডিং মানে কোনো পাগলামি না। ট্রেডিং একটা স্কিল। আপনার নির্দিষ্ট রুলের মাধ্যমে আপনার পরিকল্পিত প্ল্যান দ্বারা ট্রেডিং এক্সিকিউট করতে হয়। এটা এরকম না যে আপনি আজকে দেখতেছেন লাইফ ইন্স্যুরেন্স বাড়তেছে, আজকে লাইফ ইন্স্যুরেন্স কিনবেন, কালকে ব্যাংক বাড়তেছে, কালকে ব্যাংক কিনবেন, যেটা 2 টাকা বাড়বে সেল দিয়ে আবার অন্য সেক্টরে চলে যাবেন। এরকম লাফালাফি করার নাম ট্রেডিং না। আমরা এতদিন করছি বাধ্য হয়ে, কারণ মার্কেট আমাদেরকে 30% প্রফিট করার অপরচুনিটি খুব কম দিচ্ছিল। কিন্তু গত মাস থেকে, বিলিভ মি অর নট, গত মাস থেকে একটা স্টকও 10% প্রফিট, একটা স্টকও সারি নাই। এখনও হোল্ডে আছে, ঠিক আছে, হয়তো বা এখনও ফুল প্রফিট বুক করতে পারি নাই, কিন্তু একটা স্টকও 10% প্রফিটে সারি নাই। স্টপ লস তো হয়নি, স্টপ লসের কথা বাদ দেন, এখন কারো স্টপ লস হচ্ছে না, ওটা আলাদা কথা। একটা গেল ওরিয়ন ফার্মা। এখন বলতে পারেন যে ওরিয়ন ফার্মা ব্যাটে বলে লাগে গেছে, অনেক গ্রুপে অনেকের কাছে আছে, আপনি দেখাইলেন সব স্টক কি আর তাই? আমি আপনাকে সেক্টরাল ভিউতে দেখাচ্ছি। এটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে একটা। এটার অল্টারনেট যদি আপনি আমাকে বলেন, এশিয়া ল্যাব আছে, টেকনো ড্রাগ আছে, অন্যগুলোর কথা নাইবা বললাম, ওগুলাতেও সেম রেজাল্ট, সেম সিনারিও, সেম কেস আপনি দেখতে পাবেন। ব্যাক এন্ডে মিলিয়ে নেওয়ার দায়িত্ব আপনার। আসেন একটু ইঞ্জিনিয়ারিং সেক্টরের দিকে যাই। আপ্তাবটো, এই স্টকটা 28 টাকা 10 পয়সায় কেনা, এক্স্যাক্টলি 28 টাকা 10, 27 টাকা 10 না ভাই, উপরে ওঠ, 28 টাকা 10 পয়সায় কেনা। কি দেখে? যেদিন কিনছি সেই দিন জানি এই স্টকটা 34 টাকায় রেজিস্ট্যান্স ফেস করবে, এবং যেই দিন কিনছি সেই দিনই আপডেট দেওয়া আছে যে এই স্টকটা 34 টাকায় প্রফিট টেক হবে। যারা শর্ট টার্ম করতে চান, যাদের রিস্ক নেওয়ার মতো মানে মেন্টালিটি নাই, সাইকোলজি টু উইক, আমরা ভয় পাই বা রিস্কটা নিতেই চাচ্ছি না, প্রফিটটা নিয়ে নিতে চাচ্ছি, তারা 34 টাকায় সেল করে দিন। আজকে দেখেন এখানে খুব ভালোভাবেই কিন্তু প্রফিট টেক হয়েছে। আমি কিন্তু অস্বীকার করতেছি না যে এটা কোনো সেল সিগন্যাল না। ইয়েস, ইট ইজ সেল সিগন্যাল, বাট আমি সেল দিই নাই। এখন আপনি বলতে পারেন যে গাধাই যে আরেকটা, এনিওয়ে সেটা আপনার সাইকোলজি, সেটা আপনার ব্যাপার। বাট আমি মনে করি যে এই মুহূর্তে মার্কেট যেই সিচুয়েশনে আছে বা যেই মুডে আছে, যেভাবে আছে, এখান থেকে মার্কেট যদি 2 দিন ফলো করে, আমার এই স্টকটা আমাকে 28 টাকার নিচে নিয়ে আসবে না। 33 টাকার স্টকটা আমাকে 31 টাকায় নিয়ে আসতে পারে, 28 টাকায় নিয়ে আসবে না। আর যদি আসে ওই রকম সিচুয়েশন আমি দেখি, আমি হয়তো প্রফিট বুক করতে পারবো না, বাট আমি লস করবো না, আমি সেই ব্যাপারে কনফিডেন্ট। এই কারণে আমার টার্গেট হচ্ছে 44 টাকা। এখন 44 টাকার থেকে 2 টাকা কম হইতে পারে, 2 টাকা বেশি হইতে পারে, আমি জানি না। 44 টাকা আগামী মাসে হিট করতে পারে, 1 মাস 1.5 মাস পরে হিট করতে পারে, আবার 1 সপ্তাহ পরেও হিট করতে পারে যদি ভলিউম পেয়ে যায়। রিয়েলিটি বলতেছি, আমি বলতেছি না যে এটা কবে যাবে। 44 টাকার বেশিও যাইতে পারে, সেটা নিয়ে আমার কোনো ক্লু নাই। আমি কিন্তু একটা প্যাটার্ন ফাইন্ড আউট করছি এখানে। প্যাটার্ন ফাইন্ড আউট করে প্যাটার্নের ফার্স্ট সুইংয়ের এই যে রিভার্সাল, এই রিভার্সাল পয়েন্টে ট্রেড নিছি, যেটা আমার পলিসি। সেখানে আমি ট্রেড নিছি। এইখানে শর্ট টার্ম যারা এক্সিট করতে চাইছে, এক্সিট করতে বলছি, বাট আমার টার্গেট এইটা। আমি ভিডিওতে দেখাচ্ছি, দেখো আমার মধ্যে কোনো ভয় নাই, কারণ আমি জানি এই স্টক যদি 2 দিন প্রফিট টেক হয়, আমাকে সে লসে ফেলাইতে পারবে না। সো এই কনফিডেন্ট আপনার মধ্যে তখন আসবে যখন আপনি এইরকম একটা লেভেলে কেনার পর এইরকম 2-3 দিনের কারেকশানে সেল করবেন না, হোল্ড করবেন। তখন আপনি এই লেভেলটাতে পৌঁছাইতে পারবেন যখন আপনি বলতে পারবেন মার্কেট কত পড়বে পড়ুক, আমি আছি তোমার সাথে, কোনো অসুবিধা নাই, ট্রেন্ড ইজ মাই ফ্রেন্ড। এইটা যতক্ষণ পর্যন্ত আপনি বলতে না পারবেন, ওই 5% 7% ট্রেড করব, তারপর আরেক সেক্টরে সুইচ করব, স্প্রিংয়ের মতো লাফালাফি করব, এই কাজটা করছি ভাই আমরা শত না হাজার হাজার ট্রেড এক্সিকিউট করছি গত কয়েক বছরে। ভালো মার্কেটে করছি, খারাপ মার্কেটে করছি, বেশিরভাগ সময় খারাপই ছিল। বাট এই স্প্রিংয়ের মতো লাফালাফি করে শর্ট টার্মে কিছু গেইন করা যায়, বাট লং টার্মে পোর্টফোলিও বাড়লেও পোর্টফোলিওকে গেইন করা যায় না। পোর্টফোলিও বাড়া আর মানে ক্যাপিটাল গেইন করা, দুইটার মধ্যে পার্থক্য আছে। আপনি যখন কয়েক বছর পর পর পোর্টফোলিওকে 2-3 গুণ করে মুভ করাইতে পারবেন, সেইটা হচ্ছে শেয়ার মার্কেটের ট্রেডিংয়ের অ্যাকচুয়াল অবজেক্টিভ। এবং সেইটা করতে হলে আপনাকে প্রফেশনালি ট্রেড করতে হবে, একটা ফুল ওয়েব আপনাকে ধরতে হবে। মানে একটা ফুল আপ ট্রেন্ড যতটুকু থাকে, পুরাটা যদি আপনি নাও নিতে পারেন, প্রথমের 20% বাদ দেন, উপরের 20% বাদ দেন, মাঝখানের পুরো জার্নিটা অন্তত পক্ষে আপনাকে নিতে হবে। অর্থাৎ একটা স্টক যদি 50% বাড়ে, নিচের 10 উপরের 10 বাদ দিয়ে মাঝখানের 30% আপনাকে নিতে হবে। এই 30%-এর থেকে আপনি 7-8% নিয়ে বেরোয় গেলেন, অন্য সেক্টর খুঁজে শুরু করলেন। ভুলটা কি হয় জানেন? যখন আপনি একটা ট্রেড হোল্ড করতেছেন এবং প্রফিটে আসেন, আপনি একটা রাইট ডিসিশনের মধ্যে আছেন, আপনার মেন্টালিটি কুল আছে,
আপনার নতুন করে একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কম, কারণ আপনি অলরেডি একটা সঠিক সিদ্ধান্তকে সময় দিচ্ছেন। যখন আপনি এই স্টকটা থেকে প্রফিট টেক করে সেকেন্ড একটা স্টক কিনবেন, আপনার চান্স কিন্তু 50-50। আপনি জিততেও পারেন, আপনি হারতেও পারেন। এমনও হইতে পারে যে আপনি এই স্টকটা এখানে সেল দিয়ে বেরোয় গেলেন, পরবর্তী স্টক কিনলেন, সেইটা আপনার স্টপ লস হইলো, অথচ এইটা ঠিকই পরবর্তী টার্গেট হিট করলো। আমি বলতেছি না এটা পরবর্তী টার্গেট হিট করবেই, বাট বিষয়টা হচ্ছে একটা প্রফিটেবল একটা উইনিং ট্রেডকে সময় দেওয়ার চাইতে যদি আপনি আরেকটা রিস্কি ট্রেডের দিকে হাত বাড়ান, সেই ক্ষেত্রে আপনার নতুন করে একটা ভুল সিদ্ধান্ত তৈরি হওয়ার সুযোগ থাকে, যেটা আপনি অলরেডি একটা সঠিক সিদ্ধান্তর মধ্যে আছেন, সেইখানে থাকলে এই রিস্কটাও কিন্তু আপনার এডিশনালি মিটিগেট হয়ে যাচ্ছে। সেম থিং, আমি আর 2-3টে স্টক দেখাই আপনার এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। অ্যাপেক্স ফুড একদম সুন্দরভাবে এটা সাপোর্ট, এটা একটা একদম পাগলে বুঝবে যে এটা একটা স্ট্রং বেস, এখানে একটা সাপোর্ট তৈরি হয়েছে। এই স্টকটা কত দূর পর্যন্ত যাবে আমি জানি না। এই স্টকটা 185 টাকায় বাই করা, 175 টাকায় স্টপ লস ছিল, এখন এটাকে ট্রেল করে আমি 179 টাকায় উঠে রাখছি, আরও উঠছে এখন, বাট এটা গত সপ্তাহের করা। এই স্টকটার আমার টার্গেট হচ্ছে 270 টাকা, ওপেনলি বলতেছি। এখন এই স্টকটা 270 টাকায় কয় দিনে যাবে আমি তো জানি না। এখন এই স্টকটা যদি এইভাবে মুভ করে, তাহলে এই স্টকটা 270 টাকায় এই আগামী মাসেও চলে যেতে পারে। আবার এই স্টকটা যদি এইখানে যেভাবে মুভ করছে, এই যেভাবে পড়ছে ভদ্রলোক, এইভাবে যদি এইখান থেকে হেলাধুলা শুরু করে, তাহলে এইভাবে 2-3 মাস সময় নিয়েও যাইতে পারে। অলরেডি কিন্তু একটা এটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দেখা যাচ্ছে, ভালোই লাগতেছে দেখতে। আচ্ছা, এনিওয়ে, তো কবে যাবে, কত দিনে যাবে আমি জানি না, বাট টেকনিক্যাল অ্যানালিসিস আমাকে এই স্টকটার টার্গেট দিয়েছে 270 টাকা। এখন আপনি বিশ্বাস নাও করতে পারেন, আপনাকে কিন্তু এটা আমি কিনতে বলতেছি না, ওয়ার্নিং দিচ্ছি, আমি এই ভিডিওতে কোনো স্টক আপনাকে কিনতে বলতেছি না। এগুলো আগের পজিশন ধরা স্টক, কেন সেল করতেছি না সেটা বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা তো এই যে এখানে একটা লাল কালার দেখলেই এক্সিট, ঠিক আছে, সেটা আমিও করছি, বাট সব সময় না, মার্কেটের পরিস্থিতি বুঝে সেইভাবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সেম এগেইন কোহিনুর নাকি আছে না, কোহিনুর, হ্যাঁ, কোহিনুর স্টকটা 480 টাকার ঘরে কেনা। এই যে 3 দিন লাল ক্যান্ডেল, এই জায়গায় কি আপনি হোল্ড করছেন? আমি জানি না আপনি হোল্ড করছেন কিনা, আমি কোনো সেল সিগন্যাল দেই নাই। সঙ্গত কারণে এই স্টকটার টার্গেট কত হবে সেটা আমি এখন পাবলিক ভিডিওতে বললাম না, কারণ আছে, বাট এই জায়গাটাতে সেল দেই নাই, অনেকে দিয়ে বের হয়ে গেছেন। এরকম 1-2টা না, আমি দেখেন লো পেড থেকে দেখাচ্ছি, তারপর হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে দেখাইলাম, ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে দেখাইলাম, ইন্স্যুরেন্স নিয়ে আজকে এই মুহূর্তে সেক্টর মানে স্টকের কন্ডিশনটা দেখাবো না, কারণ ইন্স্যুরেন্সের স্টকগুলোতে পজিশন নেওয়া আছে অলরেডি, এবং সেগুলো 1 টাকা 1.5 টাকা প্রফিটে চলতেছে, এবং প্রফিট টার্গেট হচ্ছে 30%। আমার মিনিমাম প্রফিট টার্গেট বর্তমান মার্কেট থেকে 30%। মার্কেট নিচে যাক উপরে যাক, আই ডোন্ট কেয়ার, কীভাবে করতে হবে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এই স্টকটা 11 টাকা 10 পয়সায় কেনা, আমার যতটুকু মনে আছে। এই স্টকটা আজকে অনেকে সেল করছে, আমি দেখছি এটা একটা রেজিস্ট্যান্স, এই সেই হ্যান ত্যান, সেল করি নাই। এই স্টকটা নিচে আসবে, আসুক, এই স্টকটা নিচে আসলেও আমি বিশ্বাস করি এই স্টকটা আমার টার্গেট পার করবে। আমি জাস্ট উদাহরণ হিসেবে দেখাইলাম আপনাকে, বাট এখন কিন্তু এটা কেনার সময় না, কেনার সময় ছিল এই জায়গায়, কেনার সময় ছিল এই জায়গায়। এনিওয়ে, আপনাদের করণীয় কি, আমি কি করছি বা কি করাচ্ছি সেটা দেখে তো আপনার লাভ নাই। আমি আপনাকে একটা সলিউশন দিই, যেটা গত ভিডিওতে মাইন্ডসেট ক্লিয়ার করার জন্য আমি আপনাদেরকে একদম সময় মতো মার্কেট ব্রেকআউট করার আগের দিন আপনাদেরকে ভিডিওটা দিয়েছিলাম, দেখে অনেক প্রশংসা করছেন, বাট আমি জানি আপনারা কয়জন কাজে লাগাইছেন আমি সেটা জানি না। কারণ আমি যেভাবে সেল প্রেশারের মানে আপনাদের কথাবার্তা দেখতেছি, আজকে শতাধিক মানুষ আমাকে মেসেজ করছে, ভাই এটা সেল করবো, ওরিয়েন্ট ফার্মা সেল করবো, এটা সেল করবো, সেটা সেল করবো। আমার একদম স্ট্রিক্ট কথা ছিল, আমি ফেসবুকেও পোস্টগুলো দিয়ে দিয়ে বুঝাইছি, আমার ওই গ্রুপ থেকেই আসলে কপি করে কিছু কিছু পোস্ট আমি ফেসবুকে দিছি, যে কেন সেল করব না, কেন আপনি হোল্ড করবেন এটা আমি বুঝাই নাই, আমি বুঝাইছি কেন সেল করব না। করণীয় কি? করণীয় হচ্ছে একদম সিম্পলভাবে খাতায় লিখে নিতে পারেন। ফার্মাসিউটিক্যাল সেক্টর মিনিমাম একটা স্টক, ম্যাক্সিমাম 2টা স্টক, একটা নিলে সবচেয়ে ভালো গেল। ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা স্টক, আইটি সেক্টর একটা স্টক, ইন্স্যুরেন্স সেক্টর একটা স্টক। লোপেড ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স ম্যাচ করেও আপনি নিতে পারেন, যেটা আপনার পছন্দ, যেই সাইডটা পছন্দ। লোপেড থেকে মিনিমাম একটা স্টক, তাহলে কি হলো, 5টা স্টক সম্ভবত হইলো। আমি যদিও 5টা স্টক একসাথে ট্রেড করি না, বাট আমি জানি যে বেশিরভাগ মানুষ এরকম 2-3টা স্টকে ট্রেড করে না, একটু বেশি স্টকেই ট্রেড করে। সো আমি আপনাকে 5-6টা অপশন দিচ্ছি, তারপরে বুঝিয়ে বলতেছি সিনারিওটা। ফার্মাসিউটিক্যাল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, আইটি সেক্টর, ইন্স্যুরেন্স অথবা লাইফ ইন্স্যুরেন্স। লোপেড বলতে বুঝাইছি অ্যাপেক্স ফুড, তারপরে কোহিনুর, তারপরে হচ্ছে আপনার এমবি ফার্মা, মানে লোপেড ক্যাটাগরিতে পেইড আপ ক্যাপিটাল যেগুলোর কম। লোপেড শেয়ার আপনারা সবাই চিনেন, লোপেড শেয়ার কি ওটার ভিডিও আমার চ্যানেলও আছে, না পাইলে ওখানে গিয়ে দেখে আসেন।
ওই ক্যাটাগরি থেকে অবশ্যই একটা শেয়ার আপনার থাকতে হবে। এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে আপনি যে শেয়ারগুলো সিলেক্ট করবেন চেষ্টা করবেন যে একটু কম দামি, মানে 15 টাকা থেকে 30 টাকার মধ্যে যে রেঞ্জ, এই রেঞ্জের শেয়ারগুলোকে একটু পিক করার চেষ্টা করবেন। এর পরবর্তীতে আপনার কাজ হচ্ছে, যদি আপনি মোটামুটি চার্ট বুঝেন, মোটামুটি অ্যানালিসিস বুঝেন, আপনার পোর্টফোলিওতে এই মুহূর্তে আমি ধরে নিচ্ছি 5টা স্টক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। প্রথমে আপনি আপনার মাইন্ডসেট ক্লিয়ার করবেন। মাইন্ডসেটটা কি? মাইন্ডসেট হচ্ছে কখনোই আপনি আশা করবেন না মার্কেটের কাছে যে এই 5টা স্টক, ইন্ডেক্স যদি 50 পয়েন্টও বাড়ে, ইন্ডেক্স যদি 100 পয়েন্টও বাড়ে, এই 5টা স্টকের বাতি সবুজ হইতে হবে ওই দিন। অর্থাৎ এই 5টা স্টকই 1 টাকা 10 টাকা 10 পয়সা যাই হোক বাড়তে হবে, এই এক্সপেকটেশন প্রথমে বাদ, ডিলিট, অল্টার কন্ট্রোল ডিলিট। এই এক্সপেকটেশন যদি আপনি রাখেন, আপনি স্টক হোল্ড করতে পারবেন না। যতই আমি আপনারা বোঝাই যেই বোঝাক, আপনি স্টক হোল্ড করতে পারবেন না। আপনার টার্গেট থাকবে মার্কেট যতটুকুই বাড়ুক, আমার একটা স্টক যাতে আমাকে প্রফিট দেয়, একটা স্টক যাতে আমাকে আজকের দিনে প্রফিট দেখায়। যদি আপনি 3টাতে প্রফিট পেয়ে যান, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন, সেটা বোনাস। বাট আপনার টার্গেট থাকবে, আপনার মাইন্ডসেট জানবে শুরু থেকে যে আপনি অন্তত পক্ষে একটা স্টকে আজকে প্রফিট দেখতে যাচ্ছেন। ক্লিয়ার? এইটা যদি হয় আইটি সেক্টর, এটা যদি হয় ইঞ্জিনিয়ারিং সেক্টর, এটা যদি হয় ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, এটা যদি হয় লো পেইড, আর এর পরেরটা যদি হয় বি ক্যাটাগরির 10 টাকা থেকে 30 টাকার মধ্যবর্তী কোনো একটা শেয়ার, আমি আপনাকে ইন রিটেন দিয়ে দিতে পারি, ইন্ডেক্স নিচের দিকে আসবে, তারপরও আপনার পোর্টফোলিওতে একটা লাইট সবুজ হবে। ইন রিটেন আপনি লিখে রাখতে পারেন। প্রবলেমটা হচ্ছে, আপনি চাচ্ছেন কি, যখন আমার পোর্টফোলিওতে এই স্টকটা সবুজ হবে, আমি ধাবাস করে এই স্টকটা সেল করে দিব। সেল করে দিয়ে এই সেক্টরেরই বা অন্য একটা সেক্টরেরই আমি আরেকটা শেয়ার আমি খোঁজা শুরু করব নতুন করে ট্রেড করার জন্য। গত ভিডিওতে বলছিলাম আমরা আমাদের লুজিং ট্রেডগুলোকে ফলো করি এবং পরবর্তীতে খুব খেয়াল করার চেষ্টা করি, বাট আমরা উইনিং ট্রেডগুলোকে খেয়াল করি না। এর মূল কারণ হচ্ছে, আপনি একটা স্টক কিনছেন, কেনার পরে আপনি 10% প্রফিট পেয়ে সেল করে দিয়েছেন। আপনার মেন্টালিটি আপনাকে বলতেছে, আই অ্যাম দ্য হিরো, আই অ্যাম দ্য চ্যাম্পিয়ন, আই অ্যাম স্যাটিসফাইড উইথ দিস ট্রেড। এই কারণে ওই ট্রেডটা পরবর্তীতে আপনি সেল করার 15 দিন 1 মাস পরে কোথায় গেল, কত পার্সেন্ট বাড়লো, সেই জিনিসটা আপনি আর ব্যাক টেস্ট করেন না, সেই জিনিসটা আপনি আর নোট ডাউন করেন না। আপনার ট্রেডিং জার্নালের মধ্যে এই কথা কোথাও লেখেন নাই যে আপনার উইনিং ট্রেডগুলো পরবর্তীতে কি হয়েছে, আপনি কত পার্সেন্ট প্রফিট পাইছেন, আর অ্যাকচুয়ালি স্টকটা কত পার্সেন্ট রান করছে। এই পোর্টফোলিও মেনটেন করতে পারলে যেটা হবে, ট্রেডিং পোর্টফোলিও, ইনভেস্টমেন্ট না, ট্রেডিং পোর্টফোলিও করলে যেটা হবে, যেই সাইডে আপনার স্টক 2-3% বাড়বে, সেই দিন ওই স্টকে সোয়া দেওয়ারও কোনো দরকার নাই, হাত দেওয়ারও কোনো দরকার নাই। যেই দিন কোনো একটা মুভমেন্ট, মানে সেক্টরের মুভমেন্টের কারণে আপনার এই স্টকটা 7-8% বাড়বে কিংবা হল্ট হবে, যদি 7-8% বাড়ে, তাইলে আপনি এই স্টকের কোয়ান্টিটি কমাবেন। আপনার 10,000 আছে, আপনি 5,000 ছেড়ে দেন। আমি আপনাকে ভগ্নাংশ আর বললাম না, ডাইরেক্ট আপনি অর্ধেক ছেড়ে দেন, দিলেন, দিয়ে আপনি সাথে সাথে আরেক সেক্টরে অন্য একটা শেয়ারের কোয়ান্টিটি বাড়ানো জরুরি না, ওটা ইনভেস্টমেন্ট টেকনিক। যেটা বাড়বে সেটা সেল করে, যেটা কম আছে ওটা কিনবো, ওটা ইনভেস্টমেন্ট টেকনিক। কমলে সবসময় যে আপনি কোয়ান্টিটি বাড়াইলেই ট্রেডিংয়ে লাভ হবে, ব্যাপারটা কিন্তু তা না। আপনি 50% ছেড়ে দিলেন, 50% ছেড়ে দিলে কি হইল, আপনার 50% টাকা পোর্টফোলিওতে যোগ হইল প্রফিট আকারে। বোঝার চেষ্টা করেন, প্রফিট আকারে। সেটাকে ফ্রি ক্যাশ রাখেন, কোনো অসুবিধা নাই, সেটা দিয়ে অন্য সেক্টরের স্টক কিনে ফেলতে হবে, ব্যাপারটা এরকম না। এই স্টকটাকে এবার একটু ফলো করেন আগামী 2 দিন। যেই এক্সপেকটেশন আপনি সেল করছিলেন, আপনি সেল করার পর 2 টাকা বেড়ে হোক আর ওইখান থেকেই হোক, এই স্টকটাকে আপনি কারেকশানে পাবেন। কারণ ইন্ডেক্স যতই বাড়ুক, ইন্ডেক্স রিভার্স গিয়ার দিবে, অথবা যদি নাও দেয়, একটা সেক্টর বাড়লে সেই সেক্টর অটোমেটিক নিচের দিকে আসবে, ইন্ডেক্স বাড়লে তখন অন্য সেক্টর দিয়ে বাড়বে। সো যখন এই স্টকটা নিচের দিকে আসে, তখন আপনি এটাকে রিকালেক্ট করেন, এটাকে বলে নিটিং। আর যদি আপনি এই জিনিসও করতে না পারেন, তাহলে আপনি এই সেক্টরাল সিচুয়েশনটা, কন্ডিশনটা দেখে 5টা সেক্টর থেকে, এই 5টা সাইট থেকে 5টা স্টককে একটু হোল্ড করার চেষ্টা করেন। তবে আরেকটা কথা বলে রাখছি, আমি যে টেকনিকটা বুঝাইতেছি, এটা আগামীকাল সকালে বাই করার টেকনিক না, কিন্তু আমি বুঝাইতেছি এক্সিস্টিং স্টক কিভাবে সিলেক্ট করবেন কোন কোন সাইট থেকে, এবং সেটাকে হোল্ড করে কিভাবে প্রফিট বড় করবেন। আপনি যদি এখন নতুন ফ্রেশ ইনভেস্টমেন্ট নিয়ে আসেন নতুন করে বিনিয়োগ করার জন্য, তাইলে আমি আপনাকে বলবো 2টা কাজ। একটা হচ্ছে মার্কেটের কারেকশনের জন্য একদম চোখ বন্ধ করে অপেক্ষা করেন, নতুন বিনিয়োগ অফ রাখেন আপাতত কিছু দিনের জন্য, 2-4-5 দিন, যে কয়দিন লাগে। অথবা যদি একান্তই আপনার ইনভেস্ট করার প্রয়োজন পড়ে, তাহলে আপনি একটু ইন্স্যুরেন্স সেক্টরের দিকে নজর দিতে পারেন। তাহলে আপনি লো পেইডের মধ্যে কয়েকটা শেয়ার আছে, এখনও 10%ও বাড়ে নাই, 10%-এর মধ্যেই সীমাবদ্ধ আছে তার বাড়াটা,
ওই শেয়ারগুলোর দিকে নজর দিতে পারেন। আমার মতে আমি মনে করি এখনই ব্যাংক সেক্টর নিয়ে উতলা হওয়ার সময় আসে নাই, এটা আমার একান্ত ব্যক্তিগত অবজারভেশন। কারণ ব্যাংক সেক্টর যদি উতলা হওয়ার সময় আসে বা ওইরকম সিচুয়েশন প্রয়োজন পড়ে, তাইলে আসলে এই ইন্ডেক্সের এই পরিস্থিতি দিয়ে চলবে না। ইন্ডেক্সকে ধাপ ধাপ করে আগাইতে হবে, ইন্ডেক্সকে লম্বা ক্যান্ডেল তৈরি করতে হবে। লম্বা ক্যান্ডেল মানে কি? এই যে এইরকম ক্যান্ডেল তৈরি করতে হবে। ব্যাংক সেক্টরকে যদি হল্ট হইতে হয়, 4-5-10টা ব্যাংক একসাথে হল্ট হইতে হয়, তাহলে এরকম ক্যান্ডেল তৈরি করতে হবে এবং এই ধরনের ভলিউম আসতে হবে। সেই ভলিউম কিন্তু এখনও আসে নাই, তবে আসতেও পারে। সো সেই কারণে আমি বলতেছি, আমি ব্যাংক রাখলে অসুবিধা নাই। যারা অলরেডি প্রফিটে চলে আসছেন, নিচে কিনছিলেন, তারা হোল্ড করে যান। বাট নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমার কাছে মনে হয় ইন্স্যুরেন্স সেক্টরটা একটু বেশি সেফ হইতে পারে কম্পেয়ার টু আদার যে সেক্টরগুলো আছে। এর কারণটাও আমি বলি আপনাদেরকে, কারণটাও বলে দিই। এক ভিডিওতে সবই বলা হয়ে যাচ্ছে আসলে। ধরেন ইন্স্যুরেন্স সেক্টর কী হয়েছে, কতদূর কারেকশন হয়েছে, কী হবে না হবে সব ভুলে যান। আপনি তো এটা দেখতেছেন একটা স্ট্যাবলিশড সাপোর্ট জোন, রাইট? একদম স্ট্যাবলিশড, এর নিচে কোনো বটমই নেই এইখানে। স্ট্যাবলিশড সাপোর্ট জোনে এসে স্ট্যাবলিশড সাপোর্ট নিয়েছে, তার মানে এই সাপোর্টটা ভ্যালিড, কাজ করছে। লম্বা একটা ডাউন ট্রেন্ড চ্যানেল, পুরো 1 বছরের রাখাইছি আমি, প্রায় 1 বছরের একটা লম্বা ডাউন ট্রেন্ড চ্যানেল আজকে প্রপারলি ব্রেকআউট করছে। হ্যাঁ, এটা টপ তৈরি করতে হবে, প্রপারলি কাজ করবে হচ্ছে এই জোনটা থেকে যখন বের হয়ে যাইতে পারবে, তখন আপনি আসলে স্টকে গতিটা পাবেন, গতি পাবেন। আর যখন এটা বের হয়ে যাবে, 1 মাসে হোক আর 1.5 মাসে হোক, ততটুক সময় লাগবে আমি জানি না, ইন্স্যুরেন্স সেক্টরের পরবর্তী গন্তব্য এই পর্যন্ত মিনিমাম উপরে হইতে পারে, সেটা পরের পার্ট, উপরে হইতে পারে, এটা হচ্ছে মিনিমাম গন্তব্য। আর ইন্স্যুরেন্স সেক্টরের কথা এই কারণে বললাম, সেটা হচ্ছে ইন্ডেক্স বাড়ছে ঠিক আছে, কিন্তু খেয়াল করলে দেখবেন কিছু ইন্স্যুরেন্স যে জায়গায় ছিল ওই জায়গায় আছে, 1 টাকা বাড়ছে, আমি নিজে দেখতে পাচ্ছি, স্বাভাবিক ব্যাপার। সো এই জন্য বললাম যে যদি একান্তই বিনিয়োগ করা লাগে, তাহলে ইন্স্যুরেন্স সেক্টর বা কিছু লো পেইড আছে যেগুলো এখনও বাড়ে নাই, ওই দিকে নজর দিতে পারেন। জেড ক্যাটাগরির কিছু শেয়ার বাড়বে, এটা ট্রু। মার্কেট যদি একটু লাল হয়, ওই দিন দেখবেন 5টা জেড ক্যাটাগরির শেয়ার হল্ট হয়েছে। আমি নিজেও একটা জেড পালতেছি, 5.5 টাকা দিয়ে কেনা, ঠিক আছে, আমি নিজেও একটা জেড পালতেছি। বাট বিষয়টা হইতেছে, জেড ক্যাটাগরির শেয়ার তো আর মানে কাউকে কিনতে উৎসাহ দেওয়া যায় না, এটা লজিক্যাল না। সো এই কারণে আমি ভিডিওতে আপনাকে জেড ক্যাটাগরির শেয়ার কিনা যাবে ঠিকই, বাট তারপরেও আমি আপনাকে বলতেছি না। ওই রিস্কটা একান্তই আপনার, আপনি যদি নেওয়ার মতো ক্যাপাবল হন, আপনি ঠিকই নেবেন, আমার কথার জন্য ওয়েট করবেন না। বাট আমি আপনাকে ধরে নিচ্ছি আপনি একজন সাধারণ সুইটেবল স্ট্যান্ডার্ড বিনিয়োগকারী, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার জেড ক্যাটাগরির শেয়ার কেনার দরকার নেই। আপনি ইন্স্যুরেন্স কিনতে পারেন, যদি আপনি ইন্স্যুরেন্স না কিনেন ইসলামিক মাইন্ডেডের কারণে, তাহলে আপনি ইসলামিক ইন্স্যুরেন্সগুলোর দিকেও একটু নজর রাখতে পারেন। ব্যাক ইন্ডে আপনি একটু লো পেইডের যে ছোটো শেয়ারগুলো আছে, যেগুলো এখনও বাড়ে নাই, ওই দিকে নজর দেন। বড় শেয়ারে এখনই যাওয়ার দরকার বলে আমি মনে করতেছি না। তারপরেও আসলে দুঃখ লাগে, মাঝে মাঝে দুঃখ লাগে কেন জানেন? এই যে বেক্সিমকো ফার্মার একটা ভিডিও দিছিলাম লাস্ট দিন, মানে গত মাসে আর কি, লাস্ট উইকের দিকে। তো এই ভিডিওতে এই পর্যন্ত আসার পরে আমি বলছিলাম যে বেক্সিমকো ফার্মাটা 79 টাকা টাচ করবে, আমি এটা বলছিলাম ট্রু। 79 টাকা টাচ করার পরে আমি টার্গেট দিয়েছিলাম 95 টাকা। হ্যাঁ, এই দিন ভিডিও দিছি, আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন। এই ক্যান্ডেলের দিন ভিডিও দিছি, এই যে লাল ক্যান্ডেল যেদিন। তো এরপরে এইটা 95 টাকা হিট করছে, সেটা আমার কনসার্ন না, সেটা ক্রেডিট নিচ্ছি না। আমার ইস্যুটা হইতেছে, আমি এই ভিডিওটা দেওয়ার পর আমার ওই ভিডিওর নিচে ভাই কমেন্ট করছে যে এই সব ভাবার দিন শেষ, ওই দিন ভূতে খাইছে বা কিছু একটা হয়েছে, বেক্সিমকো দরবেশ জেল হ্যানত্যান এরকম অনেক কিছু লেখে বলছে, এই সব ভুল ধারণার মধ্যে থাকেন না। আর আমি আসলে মানে কেমনে বুঝাবো, আমি অনেক বছর হয়ে গেছে ট্রেডিং সাইকোলজি ক্লিয়ার করার জন্য কাজ করতেছি। আপনি ট্রেডিংটাই বুঝেন না, আপনি চিন্তা করতেছেন আপনি কোম্পানির ব্যাকগ্রাউন্ড যে চিন্তা করতেছেন, আপনি কি লং টার্ম ইনভেস্টার? সমস্যা হইতেছে আপনাদের ইথিক্স ভালো, আপনারা মানে ইথিক্যালি চিন্তা করেন যে কোম্পানির অবস্থা অনুযায়ী বিনিয়োগ করবো, বাট আপনি নিজে তো ভালো না। আপনি তো নিজে 5 বছর হোল্ড করবেন না, আপনি ট্রেড করবেন 1 মাস 2 মাসের জন্য, 1 মাস 2 মাসও তো করেন না, মানে 7 দিনের মধ্যে পাগল বালা ফেলান। তো সেই ক্ষেত্রে আপনি কোম্পানির ব্যাকগ্রাউন্ডে কী করবেন? আপনি তো মুভমেন্ট দেখবেন। এখানে একটা সুন্দর করে আমি দেখতেছি যে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডারের মতো তৈরি করেছে, আরও বাড়তে পারে। এনিওয়ে, বললে বেশি ভালো হয়ে যাবে, আরও বাড়বে আমি মনে করি আর কি। যাই হোক, তো আপনারা বিশ্বাস করেন না, আমি আপনাদের বিশ্বাস করাইতেও পারবো না, সেটা আপনাদের ব্যাপার। যে এসালম, দুনিয়ার সবাই মনে হয় গত 2 দিন আগে স্টপ লস দিছে এই 2 ক্যান্ডেল দেখে। সবাই, দুনিয়ার যত মানুষ আছে, এসালমের সম্পত্তি ক্রোক হচ্ছে, নিউজ আসছে, আমার অনেকে পাঠাইছে ইনবক্সে, এসালমের সম্পত্তি ক্রোক হচ্ছে। আমি বলছি হ্যাঁ ফাইন, খুব ভালো কথা। এই 2 ক্যান্ডেলেও আমি সেল দেওয়াই নাই। 20 টাকা 70 পয়সা ফিক্সড স্টপ লস ছিল আমাদের, 20 টাকা 70 পয়সা। গত 3 দিন যাবৎ বলা আছে 20 টাকা 70 পয়সা আমাদের স্টপ লস। 20 টাকা 70 পয়সার নিচে ক্লোজ দিলে সেল করব। ওই স্টকের কী হয়েছে, কোম্পানি ক্রোক হয়েছে না কী হয়েছে আমার কিছু জানার দরকার নাই, আমি সেল করব। আর 20 টাকা 70 পয়সার নিচে যদি ক্লোজ না দেয়, মার্কেটে যেই নিউজ আসুক আমি হোল্ড করব। ব্যাপারটা এরকম। এখন
মানে আমি ভিডিওতে যতই বুঝাই না কেন, আপনার সাইকোলজি যদি ক্লিয়ার না হয়, আপনি যদি এই জিনিসগুলোকে মানসিকভাবে হজম না করতে পারেন, দেখেন খাবার খাইলে ডাইজেস্ট হয়, সেটা শারীরিকভাবে হজম করতে হয়, বাট ট্রেডিংয়ের ব্যাপারগুলো মানসিকভাবে হজম করতে হয়। পার্থক্যটা এই জায়গাতেই। ওখানে ফিজিক্যাল এফোর্ট দিয়ে আপনি কিছুই করতে পারবেন না, পুরো গেমটাই ভাই মাইন্ডের। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা রিসেন্ট গত 1-1.5 বছর এমন একটা বাজে সিচুয়েশন দিয়ে গেছি, সমস্ত গ্রুপের অ্যানালিস্ট অ্যাডমিন সবার স্বভাব হয়ে গেছে 5% প্রফিট পাইলেই সেল। আমি আজকে দেখলাম যে আপনার ফুয়াং ফুড, তারপর হচ্ছে বিডি থাই, আরও কিছু কিছু স্টক মানে 3 দিন আগে কিনছে 15 টাকা 20 পয়সায় কিনছে, আজকে 16 টাকায় সেল সিগনাল। 14 টাকা 70 পয়সায় কিনছে, 15 টাকা 30 পয়সায় বলে আজকে সেল করতে হবে। ভাই এটা কি ট্রেডিং? আপনি কি মানে স্প্রিংয়ের মতো আপনার টাকা পয়সা নিয়ে মার্কেটের মধ্যে লাফাইতে আসছেন স্প্রিংয়ের মতো টং টং করে এক জায়গা থেকে আরেক জায়গায় খালি লাভ হবেন? আপনার তো প্রফিট করে পোর্টফোলিওটার একটা সাইজ তৈরি করতে হবে। গত মাস থেকে এখন পর্যন্ত নিজ জ্ঞানে স্বেচ্ছায় এখনও পর্যন্ত 20%-এর নিচে একটা প্রফিটও বুক করি নাই, এবং হ্যাপিলি প্রফিট গেইন করে যাইতে পারতেছি। সমস্যা হইতেছে যে এর মানে এই না যে সবার সব লস রিকভারি হয়ে গেছে। আপনি যদি এখন ফরচুন কিনছেন 100 টাকা দিয়ে, জেনেক্সিল কিনছেন 100 টাকা দিয়ে, 30 টাকায় আইসা পড়ছে, 20 টাকা আইসা পড়ছে, আপনি বইসা আছেন কবে 100 টাকায় যাবে, ওইটা ভাই ডিফারেন্ট সিনারিও, বাট ট্রেডারের নিয়ম হচ্ছে সবসময় ক্যাশ ফ্রি রাখতে হবে। লসে থাকতে পারেন আপনি, বাট আপনার ক্যাশ ফ্রি থাকতে হবে। যখন আপনার ক্যাশ ফ্রি থাকবে, সুযোগ আসলে আপনি দেখা যাবে 15 দিন, 1 মাস, 2 মাসের মধ্যে আপনি আবার ব্যাকআপ নিয়ে মানে ওই পজিশনটাকে রিবিল্ড করতে পারতেছেন। ক্যাশই যদি না থাকে, আপনি তাহলে ট্রেড করবেন কীভাবে? একটু আগে যেটা বুঝাইলাম যে মার্কেটে যদি আপনি ভলিউম জেনারেট করাইতে ওই জায়গায় পার্টিসিপেটই করতে না পারেন, মার্কেট বাড়লেই আপনার কি, মার্কেট কমলেই আপনার কি, আপনি তো মার্কেটের অংশই না ওই মুহূর্তে। যতক্ষণ পর্যন্ত আপনি লিকুইডিটি ক্রিয়েট করতে পারতেছেন না মার্কেটে, আপনি ওই পর্যন্ত মার্কেটের অংশ না। সো এই কারণে আইদার আমাদেরকে লং টার্ম ইনভেস্টমেন্ট মোডে যাইতে হবে, যে এই ক্ষেত্রে আপনি স্টক কিনবেন কিন্তু সেল করবেন না, লং টার্ম ডিভিডেন্ড দিয়ে আপনার ব্যাকআপ জেনারেশনকে এই টাকাটা যাতে পরবর্তীতে সে পায় সেই ব্যবস্থা করে রেখে যাবেন। আদারওয়াইজ প্রফেশনালি ট্রেড করেন, স্টপ লস হইলে স্টপ লস দেন, স্টপ লস না হইলে মার্কেটের পরিস্থিতি অনুযায়ী কখনো 7-8% প্রফিট নিয়ে খুশি থাকেন, আর মার্কেটের পরিস্থিতি অনুযায়ী কখনো কখনো সাহস করে 20-30% বা তারও বেশি প্রফিট টার্গেট করতে পারা শিখেন। এই ধরনের চিপ মেন্টালিটি, এই ধরনের ভীতকর মেন্টালিটি থেকে বেরিয়ে আসেন। আমি আপনাকে বলতেছি না যে ইন্ডেক্স কালকে আর পড়বে না, ইন্ডেক্স আরও 100 পয়েন্ট বাড়বে, আমি এরকম কোনো কথা বলতেছি না, বাট এই মেন্টালিটিটা যদি এখনই আপনি এটাকে ক্লিয়ার করতে না পারেন, ইন্ডেক্স যদি অ্যাকচুয়ালি বুল রান শুরু করে, অ্যাকচুয়াল বুল রান যেটাকে বলে, তখনও আপনি এই 7% বাড়ার পরে ভয় পাবেন ভাই। কারণ গত এই যে টাইমটাতে আমি দেখতে পারতেছি যে অনেকে 30% 25% প্রফিট জেনারেট করতে পারতেছে। আমি রিয়ালি কয়েকটা স্টক দিয়ে আপনাদেরকে দেখাইছি, লাস্ট ভিডিওতে লাভেলোর এক্সাম্পলটাও দেখাইছিলাম। সো আপনি পারতেছেন না, এটা সমস্যা না, সমস্যা হচ্ছে আপনি প্রফিট সহ্য করতে পারতেছেন না। প্রফিট দেখে আপনার মধ্যে মানে খুব ধরনের উৎকণ্ঠা কাজ করতেছে, কখন আমি সেল করব, সেল করলে আমি বাঁচি। দ্যাট ইজ নট দ্য ট্রেডিং। প্রফেশনাল হন, প্রফেশনালি ট্রেড করা শিখেন। ট্রেডিংটাকে আমরা একটা স্ক্যামে পরিণত করছি। ট্রেডিং বলতে গেলেই মানুষ মনে করে যে এটা মানে স্ক্যাল্পিং, বাজে শেয়ারই শুধু কিনে, এটা সেটা, বাট ট্রেডিংয়ের ব্যাকএন্ডে একটা অ্যালগোরিদম আছে, ট্রেডিংয়ের ব্যাকএন্ডে একটা নলেজেবল স্কিল আছে, একটা ফ্রেশ মাইন্ডসেটের ব্যাপার আছে। এই জিনিসটাকে না করে আপনি যদি শুধুমাত্র মানে ভয় আসতেছে এই ভয়ে সবাই ভয় পান, আবার উৎসাহ আসতেছে এই ভয়ে সবাই অ্যাগ্রেসিভ হয়ে যান, এটার নাম ট্রেডিং না। সো আমি মনে করি যারা একই স্টাইলে মার্কেটের ডাউন ট্রেন্ডে, মার্কেট সাইডওয়েজ টাইমে এবং মার্কেটের আপ টাইমে একই প্যাটার্নে, একই টেকনোলজি, একই পদ্ধতি ফলো করে ট্রেডিং করে, তারা বাংলাদেশের শেয়ার মার্কেটের যোগ্য না। এটা আমার ব্যক্তিগত ধারণা। আমি মার্কেটের সাথে সাথে ট্রেডিং স্টাইল চেঞ্জ করতে পছন্দ করি। সো আমার পছন্দ যে আপনার পছন্দ হবে তার কোনো গ্যারান্টি নেই। আমি আমার পছন্দটা আপনাকে শেয়ার করলাম, পন্থাটা আপনাকে বললাম, জাস্ট আপনার যদি ভালো লাগে, আপনার ট্রেডিং মাইন্ডসেটে যদি এটা যায় তাহলে আপনি ফলো করতে পারেন, যদি না যায় তাহলে ফলো না করতে পারেন। আপনাকে বিনিয়োগকারী বা শেয়ার মার্কেটের জন্য উপযুক্ত না বলার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি, বাট আমি যেটা মনে করি আমি সেটাই আপনার সঙ্গে শেয়ার করেছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। যদি এই ধরনের অন্য কোনো টপিক নিয়ে আপনাদের জানার থাকে, শুধুমাত্র ইন্ডেক্স, এই স্টকটার কী হবে বলতে বলতে বিরক্ত হয়ে গেছি। সব কিছুর একটা টাইম থাকে, একটা লেভেল থাকে। যখন 2-4 হাজারের সাবস্ক্রাইবার নিয়ে কথা বলছি, আপনাদের সঙ্গে কথা বলছি, তখন একটা স্টক নিয়ে প্রশ্ন আসছে, ওই স্টকটা নিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স একে দেখাইছি। এখন কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স একবারও আঁকাই না। এখন মাঝে মাঝে ইলিয়ট ওয়েভ নিয়ে আসি, মাঝে মাঝে অন্য কোনো কনসেপ্টে, ভলিউমের কনসেপ্টে আপনাদের সঙ্গে কথা বলি, কখনো কখনো অর্ডার ব্লকের কনসেপ্টে কথা বলি। টাইম যাবে, আপনাকে আপডেট হইতে হবে, চেঞ্জ হইতে হবে। এখন আমার চ্যানেলে আপনার 25,000 সাবস্ক্রাইবার, এখন আপনাদের দোয়া আল্লাহ দিলে আগামী দিনে যদি এটা আরও বাড়ে, এখন ওই মোমেন্টে 50,000 1 লাখ সাবস্ক্রাইবারের সামনে যদি আমি বাংলাদেশের কোনো একটা 50 কোটি পেইড আপ ক্যাপিটালের শেয়ার নিয়ে প্রেডিকশান দেই, ওই শেয়ারটাই তো ভাই ঝুঁকিতে পড়ে যাবে তখন,
রাইট না? ভুল বললাম? 50,000 1,00,000 মানুষের সামনে তো ওই কথা বলা যাবে না তখন। এটা আপনাকেও বুঝতে হবে। ইন্ডেক্স নিয়ে বলা যায়। ইন্ডেক্স আপনারা সবাই মিলেও ফালাইতে পারবেন না, সবাই মিলে তুলতেও পারবেন না। এটা ডিফারেন্ট কেস। বাট এই কারণে আমি আসলে ছোটো স্টকগুলো নিয়ে প্রেডিকশন দেওয়া ওপেনলি বন্ধ করে দিয়েছি। ওটা আমার গ্রুপে দেই, ট্রেনিং গ্রুপে দেই, ওই পর্যন্তই সীমাবদ্ধ। সো আপনাদেরও বুঝতে হবে প্রফেশনালিটি কী, আমাকেও বুঝতে হবে প্রফেশনাল জায়গাটা কোথায়, কতটুকু স্ট্যান্ডার্ড মেনটেন করে মানুষের কথা বলা উচিত, বা কতটুকু স্ট্যান্ডার্ড মেনটেন করে কোনো কাজ বা কোনো এক্সিকিউশন ডেলিভারি দেওয়া উচিত। সো আমি চেষ্টা করব আপনাদেরকে স্টকের অ্যানালিসিস না দিয়ে এর থেকে একটু বেটার কিছু দেওয়া যায় কি না চেষ্টা করতেছি। সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ একটা মাত্র শেয়ার করছি গত ক্লাসে, একটা, ওইটা কিন্তু অল ইন অল না। হ্যাঁ, ওইটা মাস্টার পিস, বাট অল ইন অল না। আরও অনেক ধরনের মাস্টার সাইকোলজি আছে যেগুলো পড়ি, শিখি, বোঝার চেষ্টা করি, বাট শেয়ার করি তখন যখন আমি নিজে ব্যাক টেস্ট করে সেটার সুফল পাই। সো আপনাদের যদি আগ্রহ থাকে কমেন্ট করে জানাইতে পারেন, ভিডিওতে কমেন্ট করে আপনাদের যে ফিডব্যাকগুলো আসে সেটার বেসিসেই আসলে পরবর্তী ভিডিও তৈরি হয়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মার্কেট নিয়ে ভয় পেয়েন না। মার্কেট কারেকশনে গেলেও আপনি ওই দিন সেল করতে না পারলেও পরে সেল করতে সুযোগ পাবেন। সো এটা মাথায় রাখেন, চেষ্টা করেন প্রফিটগুলোকে বড় করতে। হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।